আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ওয়ান শট এমসিকিউ সিরিজের আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে থাকবো আমি নসীন নাওয়ার। আমরা ডিসকাশন করব অধ্যায় 12 জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ এই চ্যাপ্টারটা নিয়ে। ঠিক আছে? তো এই চ্যাপ্টার লাস্ট চ্যাপ্টার বলে দেখা যায় তোমরা অনেকে অনেক সময় একটু কম পড়ে থাকো, বাট এই চ্যাপ্টার থেকেও কিন্তু অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষাতে অবভিয়াসলি আমাদের এইচএসসি এক্সামেও কিন্তু এখান থেকে এমসিকিউ চলে আসে। তো এই চ্যাপ্টারের এমসিকিউ গুলোর ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের উদ্ভিদ, তাদের বৈশিষ্ট্য, তাদের উদাহরণ। কি বললাম? এই চ্যাপ্টারের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তার মানে বিভিন্ন ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য, উদাহরণ। তাহলে চলো আমরা প্রথমেই বিভিন্ন ধরনের উদ্ভিদ, তাদের বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্রথমত আমাদেরকে জানতে হবে সাধারণত আমরা যে স্থলজ উদ্ভিদগুলোকে দেখি এরা আসলে কোন ধরনের উদ্ভিদ। এরা আসলে মেসোফাইট। আমরা বলে থাকি সাধারণ যে সকল উদ্ভিদ তাদের সবাইকে বলে থাকি কি মেসোফাইট। ভালো কথা। এই মেসোফাইটের মধ্যে যদি পরিবেশের কোনো পরিবর্তন হয়, হয়তো মেসোফাইট নর্মাল মাটিতে ছিল, এবার তাকে যদি আমি পানিতে নিয়ে যাই, অথবা তাকে যদি লবণাক্ত মাটিতে নিয়ে যাই, অথবা মরুভূমিতে নিয়ে যাই, তাহলে তার দেহে কিছু পরিবর্তন হয়, অভিযোজন হয়। এই যে অভিযোজন হয়ে গেল, এবার এই উদ্ভিদগুলোর এক একটা নাম এক এক রকম হয়ে যাবে। সাধারণ স্থলজ উদ্ভিদ ছিল মেসোফাইট, যখন তারা পানিতে থাকবে তখন তাদেরকে আমরা বলছি জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। যখন তারা লবণাক্ত মাটিতে থাকতে পারবে তখন তাদেরকে আমরা কি বলবো? তখন তাদেরকে আমরা বলবো হ্যালোফাইট। হ্যালোফাইট। হ্যালোফাইট নাম থেকেই বোঝা যাচ্ছে। দেখো হ্যালো মানে কি, এখানে নিশ্চয়ই এরা হ্যালোজেনের প্রতি বেশ সহনশীল হয়, হ্যালোজেনকেও সহ্য করতে পারে। হ্যালোজেনের মধ্যে কি আছে? ক্লোরাইড, তাই না? আমরা জানি লবণগুলোতে কিন্তু অবশ্যই ক্লোরাইড থাকবে। আচ্ছা, ফাইনালি মরুজ উদ্ভিদগুলো যেগুলো মরুভূমিতে থাকতে পারবে তাদেরকে আমরা কি বলি? জেরোফাইট। জেরোফাইট। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা করে এই যে হাইড্রোফাইট, হ্যালোফাইট বা জেরোফাইট এদের মধ্যে আসলে কি কি পরিবর্তন হলো, এদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো দেখে ফেলি। প্রথমে চলে আসি হাইড্রোফাইটের কাছে। হাইড্রোফাইট নাম থেকেই বোঝা যাচ্ছে এরা থাকবে পানিতে। হাইড্রো মানেই তো পানির সাথে রিলেটেড, আর ফাইট কথাটার মানে কি? ফাইট কথাটা এসেছে ফাইটা থেকে, মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে যেই সমস্ত উদ্ভিদ পানিতে থাকবে তারাই হচ্ছে আমাদের হাইড্রোফাইট, তাই তো? সিম্পল। তাহলে এই যে হাইড্রোফাইটরা, এদের ক্ষেত্রে না কি পয়েন্ট হচ্ছে দুইটা। প্রথমত এদের পানি শোষণ করার জন্য এত কষ্ট করতে হয় না। এরা পানিতে যেহেতু থাকে, নিজেরাই পানিতে হয়তো ডুবে থাকে অথবা ভেসে থাকে, সো এদের দেহের যতটুকু অংশ পানির সংস্পর্শে থাকে সবটা দিয়েই তারা তাদের জন্য পানি শোষণ করতে পারে। অর্থাৎ এই যে হাইড্রোফাইট, তাদের পানি শোষণ করার জন্য স্পেসিফিক্যালি কষ্ট করে মূল দিয়ে পানি শোষণ করতে হয় না। তাদের দেহের যতটুকু অংশ পানির সাথে কন্ট্যাক্টে থাকে, যদি নিমজ্জিত উদ্ভিদ হয়, পানিতে ডুবে থাকে, তাহলে তাদের সমগ্র দেহই কিন্তু পানি শোষণের কাজ করতে পারে। ফাইন। আরেকটা কি পয়েন্ট হচ্ছে, যেহেতু ওদের ক্ষেত্রে পানি কষ্ট করে মূলের মাধ্যমে শোষণ করতে হচ্ছে না, তাহলে এদের কষ্ট করে আর প্রস্বেদনও খুব একটা করতে হয় না। কারণ কি জানো? কারণ হচ্ছে মূল থেকে যখন আমরা পানি শোষণ করি, এই পানি শোষণ করার জন্য, পানি শোষণের টেন্ডেন্সিটাকে বাড়ানোর জন্য পাতার পত্ররন্ধ্র থেকে কন্টিনিউয়াস প্রস্বেদন হতে থাকে। কাদের ক্ষেত্রে? আমাদের এই মেসোফাইটদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে মেসোফাইটদের ক্ষেত্রে প্রস্বেদন খুবই জরুরি, কারণ যত বেশি প্রস্বেদন হবে পাতা থেকে তত বেশি পানি চলে যেতে থাকবে। পাতার যে কোষগুলো ছিল সেগুলো থেকে পানি কমতে থাকবে। এই যে পাতার কোষে পানি কম, এই জন্য মূল থেকে পানি শোষণ হওয়া বেড়ে যাবে, এই পানিটা চলে যাবে পাতার কাছে। এরকম ভাবে আর কি মেসোফাইট উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটে। যেহেতু হাইড্রোফাইটের এরকম কোনো ঝামেলা নেই, তাই হাইড্রোফাইটের যে মূল, যেই মূল দিয়ে স্থলজ উদ্ভিদরা পানি শোষণ করে, সেই মূল এত বেশি সুগঠিত না। এদের মূলটা হয় অগঠিত। মূলটা হয় অগঠিত। নর্মাল মেসোফাইটের ক্ষেত্রে এই মূল থেকে পাতা পর্যন্ত পানি পাঠাতে হয়, তাই তো? মূল থেকে পাতা পর্যন্ত পানি পাঠাতে হয়। কি দিয়ে পাঠানো হয়? পাঠানো হয় পরিবহন টিস্যু দিয়ে, জাইলেম দিয়ে, তাই তো? পরিবহন টিস্যু দিয়ে পাঠাতে হয় মেসোফাইটদের ক্ষেত্রে। বাট যেহেতু এদের মূল দিয়ে পানি শোষিত হয় না, সমগ্র দেহ দিয়ে পানি শোষিত হতে পারে, এই জন্য এদের যে পরিবহন টিস্যুর কাজ কম, পরিবহন টিস্যু কিছুটা অগঠিত, বা অনেক সময় টেক্সট বুকে দেয়া থাকে দুর্বল প্রকৃতির।
ভাস্কুলার টিস্যু থাকে বা পরিবহন টিস্যু থাকে। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার। যেহেতু মূল থেকে পানি শোষিত হচ্ছে না, মূল দিয়ে ভাস্কুলার বান্ডেল হয়ে জাইলেম দিয়ে আমাদের পাতায় বা শরীরের বিভিন্ন অংশে, গাছের বিভিন্ন অংশে পানি যায়। বাট এখানে দেখা যাচ্ছে গাছের সমগ্র দেহটাই পানি শোষণ করতে পারছে। ইন্ডিভিজুয়ালি ভাস্কুলার বান্ডেল দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পাঠাতে হবে না। তো ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু হবে অগঠিত অথবা দুর্বল ধরনের। ফাইন। এরপরে যদি আমি এদের পাতার কাছে চলে যাই, এদের পাতার ক্ষেত্রে ঘটনা কি ঘটছে? এদের যে পাতার ক্ষেত্রে, সেই পাতার ক্ষেত্রে ঘটনা কি ঘটছে? পাতার ক্ষেত্রে অবশ্যই আমরা চাই না প্রচ্ছেদন হোক। সো এদের পাতায় পত্ররন্ধ্র থাকারই দরকার নাই। পাতার ক্ষেত্রে পত্ররন্ধ্র থাকে না, থাকে না। বাট থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সেটা কখন? যখন নাকি এই জলজ উদ্ভিদটা, হাইড্রোফাইটটা পানিতে ভাসমান হবে। পানিতে ভাসমান জলজ উদ্ভিদদের ক্ষেত্রে পাতার যে ঊর্ধ্বত্বক আছে, সেই ঊর্ধ্বত্বকে ঠিকই পত্ররন্ধ্র থাকবে। ওকে, আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে। যারা ভাসমান তাদের ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে, যারা নিমজ্জিত তাদের পত্ররন্ধ্র থাকেই না। ঠিক আছে, ফাইন। আর এই যে পাতা, এদের যে পাতা, তাহলে এই পাতা দিয়ে প্রচ্ছেদন হয় একেবারেই হবে না। যদি পত্ররন্ধ্র না থাকে তাহলে প্রচ্ছেদন হবে না, অথবা যদি ভাসমানদের ক্ষেত্রে ঊর্ধ্বত্বকে থাকে তাহলে প্রচ্ছেদনের হার হবে খুবই কম। প্রচ্ছেদনের হার হবে খুবই কম। ফাইন। আর কি বলতে চাই? আর এই যে আমরা চাই না আসলে ওর প্রচ্ছেদন হোক বা না হোক, এগুলো আসলে হাইড্রোফাইটের কনসার্নই না। তার সাথে প্রচ্ছেদনের খুব একটা রিলেশন নাই। এদের কাণ্ডের মধ্যে, এদের কাণ্ডের মধ্যে তাই কিউটিকলও খুব একটা থাকে না। কাণ্ডের মধ্যে কিউটিকল থাকে না। ওকে, তাহলে কাণ্ডের মধ্যে কিউটিকল থাকে না। এদের কাণ্ডটা কিরকম হয়? এদের কাণ্ডটা কিরকম হয়? এদের কাণ্ডটা হয় খুবই নরম প্রকৃতির। যেমন তোমরা শাপলা, শাপলা দেখেছো না? শাপলা ফুলের নিচের যে বড় দণ্ডটা, এই যে দণ্ডটা বা বোটা আমরা যেটাকে বলি, সেটা কিন্তু খুব নরম প্রকৃতির হয়। ঠিক তেমন ভাবেই হাইড্রোফাইটদের কাণ্ডগুলোও কিন্তু বেশ নরম প্রকৃতির হয়, এত বেশি শক্ত হয় না। এখন কথা হচ্ছে, হাইড্রোফাইট প্রচুর পরিমাণে পানি পাচ্ছে ঠিকই, কিন্তু তার কিন্তু অক্সিজেনের, কার্বন ডাই অক্সাইডের অভাব ফিল হচ্ছে, তাই না? যেহেতু বাতাসে নাই, বাতাসে থাকলে তার কাছে প্রচুর কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এগুলো থাকতো। বাট যেহেতু হাইড্রোফাইটটা পানিতে নিমজ্জিত, তার কাছে প্রচুর পানি থাকলেও কোনটা নাই? গ্যাস নাই, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নাই। এই জন্য ওদের যে কাণ্ড, ওদের যে পাতা, কাণ্ড, পাতা, কখনো কখনো মূল, সব জায়গায় দেখা যায় কি এই বাতাসগুলো স্টোরড হয়ে থাকে। কিসের মধ্যে স্টোরড হয়ে থাকে? বায়ুকুঠুরির মধ্যে, বায়ুকুঠুরিতে, বায়ুকুঠুরিতে স্টোরড হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আই হোপ হাইড্রোফাইটের বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার। জাস্ট 3টা কথা মাথায় রাখবা। হাইড্রোফাইটের ক্ষেত্রে পানি শোষণ নিয়ে এত ঝামেলা নাই। ফার্স্ট পয়েন্ট, ওদের ক্ষেত্রে প্রচ্ছেদন না হলেও চলবে। সেকেন্ড পয়েন্ট অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে ওদের ক্ষেত্রে গ্যাসের অভাব হয়। এই জন্য তাদের বায়ুকুঠুরির মধ্যে দেখা যাচ্ছে কি তাদের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডকে স্টোর করে রাখতে হচ্ছে। এখন তোমরা 9-10-এ পড়ে এসেছিলা, মনে আছে? 9-10-এ তোমরা পড়ে এসেছিলা যে এই যে বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা, এদেরকে কি বলা হয়? এদেরকে কিন্তু এরেনকাইমা বলা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি এই যে হাইড্রোফাইট, হাইড্রোফাইটের ক্ষেত্রে কিন্তু এরেনকাইমা উপস্থিত থাকবে। ওকে, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমা বা এরেনকাইমা উপস্থিত থাকবে। ফাইন। এক্সাম্পল কি? এক্সাম্পল অনেক ভাগ আছে। আমরা যদি একটা ক্লাসিক্যাল এক্সাম্পলের কথা মনে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের শাপলা। শাপলা হচ্ছে এক ধরনের হাইড্রোফাইট, তাই না? শাপলা। ওকে, তাহলে আমরা মোটামুটি হাইড্রোফাইট সম্পর্কে কথাবার্তা বলে ফেললাম। এরপর আমরা চলে যাই জেরোফাইটের কাছে। জেরোফাইট মরুভূমিতে থাকবে। জেরোফাইট মরুভূমিতে থাকবে, তাই তো? তাহলে এই যে জেরোফাইট, এই জেরোফাইটের কন্ডিশন কিন্তু আমাদের হাইড্রোফাইটের থেকে একেবারে অপোজিট। হাইড্রোফাইটের কি অবস্থা ছিল? প্রচুর পানি, তাই না? জেরোফাইট কিন্তু তার এক্স্যাক্টলি অপোজিট, তার কাছে পানির পরিমাণ অনেক কম। তাহলে জেরোফাইটের পয়েন্টগুলো মাথায় রাখার ক্ষেত্রে কি পয়েন্ট হচ্ছে? 2টা। প্রথমত, ওর পানি শোষণ করতে হবে অনেক বেশি। দ্বিতীয়ত, পানি যাতে প্রচ্ছেদন না হয়, পানির যাতে অপচয় না হয়, দেহ থেকে পানি যাতে বের না হয়ে যায়, সেরকম ব্যবস্থা ওকে অবশ্যই রাখতে হবে। তো আমি যদি চিন্তা করি যে ওর আসলে পানি থেকে পানি যাতে শরীরে না কমে যায়, সেই জন্য ওকে কি করতে হবে? প্রচ্ছেদন কমাতে হবে। যদি প্রচ্ছেদন কমাতে হয়, তাহলে ওকে পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদনও কমাতে হবে, কিউটিকুলার প্রচ্ছেদনও কমাতে হবে, তাই তো? আমরা জানি
পত্ররন্ধ্র প্রশোধন হয় পত্ররন্ধ্র দিয়ে। এই যে পত্ররন্ধ্রটা যদি এই জেরোফাইট পত্ররন্ধ্রটাকে একটু লুকিয়ে রাখতে পারে, তাহলেই কিন্তু দেখা যাবে কি তার পত্ররন্ধ্র প্রশোধন কম হচ্ছে। আবার ওদের পাতা, যেই পাতার মধ্যে পত্ররন্ধ্র থাকবে, সেটাই যদি সাইজে ছোট হয়ে যায়, তাহলেও পত্ররন্ধ্র কম হবে, প্রশোধনও কম হবে। সিম্পল। আবার যদি তারা তাদের পাতাটাকে একেবারে অন্য কোনো কিছুতে পরিণত করে ফেলে, যেমন কাঁটায় পরিণত করে ফেলে, তাহলে কিন্তু ওদের প্রশোধন কম হচ্ছে। ফাইন। তাহলে পত্ররন্ধ্র প্রশোধনটা এভাবে কম হচ্ছে। নেক্সট চলে আসি কিউটিকুলার প্রশোধনের কাছে। যদি কিউটিকল পাতলা হয়, তখন কিউটিকুলার প্রশোধন বেড়ে যায়। তো এই যে জেরোফাইট, ওরা কি করবে? কিউটিকুলার প্রশোধন যাতে কম হয় বা একেবারেই না হয়, এই জন্য ওরা ওদের পাতা, কাণ্ড এগুলোর উপরে পুরো কিউটিকলের একটা লেয়ার তৈরি করে ফেলবে। ঠিক আছে? তাহলে ওদের যে কিউটিকল লেয়ারটা, সেটা কিন্তু হবে খুবই খুবই পুরু। ফাইন। এরপরে আমরা চলে আসি যে হ্যাঁ, এত কিছু করে ও তো আসলে নিজের প্রশোধনটাকে কমালো, এবার ওকে বেশি বেশি পানি শোষণ করতে হবে। তো বেশি বেশি পানি শোষণ করার জন্য ওরা কি করে? ওদের যে মূলগুলো আছে, সেই মূলগুলো অনেক গভীর পর্যন্ত নিয়ে যায়। মাটির অনেক গভীর পর্যন্ত তাদের মূলগুলো বিস্তৃত থাকে। সেই মূল দিয়ে তারা প্রচুর পরিমাণে পানি শোষণ করতে পারে। এই জন্য তাদের মূল কিন্তু অবশ্যই সুগঠিত হবে। ফাইন। পরিবহন টিস্যু, হ্যাঁ অবশ্যই পরিবহন টিস্যু সুগঠিত হবে, তা না হলে তো পানি পুরো দেহে পরিবাহিতই হবে না। এটাও গেল। এখন এই যে পানি সে এত কষ্ট করে শোষণ করলো, সে কি চাবে পানিটা খুব সহজে ওয়েস্ট হয়ে যাক? না, ওয়েস্ট তো হতে দিবেই না, বরং যতটুকু তার প্রয়োজন ততটুকু ব্যবহার করে বাদ বাকিটা সে শরীরের কাণ্ড, পাতা এই সমস্ত অংশগুলোতে সঞ্চয় করে রেখে দিবে। কাণ্ড, পাতা এগুলোতে সঞ্চয় করে রেখে দিলে সুবিধা হবে কি, যখন প্রয়োজন তখন সে ব্যবহার করতে থাকবে। আর কাণ্ড, পাতাটা তখন কি হয়ে যাবে? রসালো হয়ে যাবে। ওকে, ফাইন। আর মরুভূমিতে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বালি ঝড় হয় অনেক, তাই না? এই বালি ঝড় থেকে বাঁচার জন্য ওভারঅল আমাদের যে জেরোফাইট আছে, এই জেরোফাইটের আকারটাই অনেক ছোট হয়ে যায়। ঠিক আছে? জেরোফাইটের আকার হয় অনেক ছোট। তাহলে আমরা যদি পয়েন্টগুলোকে বলতে চাই, ওভারঅল আমরা কয়েকটা হেডিং এর আন্ডারে বলতে পারি যে জেরোফাইটের আকার কেমন, জেরোফাইটের মূলটা কিরকম, কাণ্ডের কি অবস্থা, পাতার কি অবস্থা। মূল, কাণ্ড, পাতা। ওকে, তাহলে এর আন্ডার ইনফরমেশন গুলো কি হবে? এদের আকার হবে ছোট, বালি ঝড় থেকে বাঁচার জন্য। এদের ক্ষেত্রে মূল হবে অবশ্যই সুগঠিত, মূল হবে সুগঠিত এবং মূলটা কিন্তু অনেক গভীরে চলে যাবে, অনেক গভীর পর্যন্ত মূলের বিস্তৃতি থাকবে। কাণ্ডের ক্ষেত্রে ইনফরমেশনটা কি হবে? কাণ্ড হবে কিউটিকল যুক্ত, পুরো কিউটিকল, পাতলা কিউটিকল না, পুরো কিউটিকল যুক্ত। প্লাস এই কাণ্ডটা হবে রসালো প্রকৃতির, কাণ্ডের মধ্যে পানি জমে থাকবে, তো কাণ্ড হবে রসালো প্রকৃতির। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পাতা। পাতার ক্ষেত্রে ইনফরমেশন গুলো কিরকম হবে? পাতার ক্ষেত্রে যেই পত্ররন্ধ্র, সেটা হবে লুকায়িত পত্ররন্ধ্র, লুকায়িত পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র, লুকায়িত পত্ররন্ধ্র থাকবে, যাতে পত্ররন্ধ্র দিয়ে খুব সহজে প্রচ্ছেদন না হয়ে যেতে পারে। ফাইন। আমি চাই যে পাতাটাই আসলে ছোট হোক, ছোট হলে প্রশোধন কম হবে। বেশি বেশি পরিমাণে পানি শোষণ করে পাতাটা আসলে রসালো হয়ে গেলেও খুবই ভালো। পাতা হবে রসালো এবং এই পাতার মধ্যেও কিন্তু পুরু কিউটিকল থাকবে, কিউটিকল হবে পুরু কিউটিকল। আলটিমেটলি সবকিছু যাতে কোনো ধরনের প্রচ্ছেদনই যাতে না হয়, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় এদের যে পাতাটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? পাতাটা কাঁটায় পরিণত হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় পাতা কাঁটায় পরিণত হয়ে যায়। যেমন আমরা জেরোফাইট বলতে সবচেয়ে ক্লাসিক্যাল যে উদ্ভিদটাকে চিনি, সেটা কি? ফণিমনসা বা ক্যাকটাস। এদের ক্ষেত্রে দেখা যায় কি গাছটার গায়ের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এই কাঁটাগুলো কিন্তু পাতা থেকে তৈরি হয়েছে। ফাইন। তাহলে জেরোফাইটের আমি যদি একটু উদাহরণগুলো বলতে চাই, তাহলে উদাহরণটা কি হবে? জেরোফাইটের উদাহরণটা কি হবে? আমি যদি জেরোফাইটের উদাহরণ বলতে চাই, তাহলে সবচেয়ে ক্লাসিক্যাল উদাহরণ আমরা এমনিতেই মনে রাখতে পারি ফণিমনসা, আর আমাদের সবার পছন্দের অ্যালোভেরা, ঘৃতকুমারী। অনেকে স্কিন কেয়ারের ক্ষেত্রে ইউজ করে, ওষুধ হিসেবে অনেকে ইউজ করে, খুবই ইম্পর্টেন্ট। ঘৃতকুমারী বা অ্যালোভেরা আর ফণিমনসা, এই দুইটা আমাদের এমনিতেই মনে থাকে। এছাড়াও বাদ বাকিগুলোকে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি। নেমোনিকটা কি? নেমোনিকটা অনেকটা এরকম, ইউ অ্যান্ড আই শত
খেজুর খাই। হ্যাঁ, ধরো এখন রোজার মাস, তুমি তোমার ছোট ভাইকে বা বোনকে বলছো যে তুই আর আমি আসলে শত শত খেজুর খেয়ে ফেলতেছি। সো ইউ অ্যান্ড আই শত শত খেজুর খাই। তো এটার যদি আমি ফুল ফর্ম গুলো একটু বলতে চাই, ইউতে কি? ইউতে হচ্ছে ইউ ফর বিয়া, ইউ ফর বিয়া, ইউ ফর বিয়া। আইতে কি? আইতে হচ্ছে আকন্দ, আকন্দ, আইতে হচ্ছে আকন্দ। দেন নেক্সট শততে হচ্ছে শতমূলি, অ্যাসপারাগাস বা শতমূলি। নেক্সট আরেকটা শততে হচ্ছে শতাব্দী, শতাব্দী। খেজুর তো নিজে একটা আলাদা খেজুর, আমরা জানি খেজুর গাছ তো মরুভূমিতে অনেক বেশি জন্মায়, আরব দেশে বেশি থাকে। এন্ড লাস্টলি খাই, ক খ, কতে করবি, খতে খাই। ঠিক আছে, তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের জেরো ফাইটের উদাহরণ। জেরো ফাইটের উদাহরণগুলো কি দিয়ে মনে রাখতে পারছো? তাহলে ইউ অ্যান্ড আই শত শত খেজুর খাই। তুমি তোমার ভাইকে বা বোনকে বলছো যে তোমরা রোজার মাসে আসলে শত শত খেজুর খেয়ে ফেলেছো। আর এছাড়াও আমাদের ক্লাসিক্যাল উদাহরণ কি? ফণিমনসা আর ঘৃতকুমারী বা অ্যালোভেরা। ঠিক আছে, ফাইন। তাহলে চলো এবার আমরা লাস্টলি আমাদের আরেকটা যেই ধরনের উদ্ভিদ আছে সেটা হচ্ছে হ্যালোফাইট। এই হ্যালোফাইট সম্পর্কে একটু জেনে ফেলি। হ্যালোফাইট সম্পর্কে খুব বেশি কিছু জানতে হয় ব্যাপারটা তা না। হ্যালোফাইট সম্পর্কে জানতে হয় কি? হ্যালোফাইট সম্পর্কে জানতে হয় হচ্ছে এদের অঙ্কুরোদ্গম কেমন হয়, বীজের যে অঙ্কুরোদ্গম, সেই অঙ্কুরোদ্গমের কথা জানতে হয়। আর জানতে হবে ওদের একটা স্পেশাল টাইপের মূলের কথা, অঙ্কুরোদ্গম আর মূল। তাহলে চলো ফার্স্টে ওদের মূলের কথাই বলি। ওদের মূলের ইনফরমেশনটা খুব খুব ইম্পর্টেন্ট। চলো ওদের মূলের কথাটাই বলি। আচ্ছা, প্রথমত আমাদের এই যে হ্যালোফাইট, হ্যালোফাইটটা আসলে কোন জাতীয় উদ্ভিদ? লবণাক্ততা সহনশীল উদ্ভিদ, তাই তো? তার মানে ওরা লবণাক্ত মাটিতেও জন্মাতে পারে। আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, লবণাক্ত মাটি কোথায় পাওয়া যায়? আমরা জানি কক্সবাজারের আশেপাশে পাওয়া যায়, অর্থাৎ বে অফ বেঙ্গল যে আছে, বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে দেখা যায় কি এরকম লবণাক্ত মাটি পাওয়া যায়। আমাদের যে সুন্দরবন, এই সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ বন। বলা হয় কি? ম্যানগ্রোভ বন। কেন এটাকে ম্যানগ্রোভ বন বলা হয়? কারণ যে বনের ক্ষেত্রে দেখা যায় কি উপকূলীয় অঞ্চলে সেই বনগুলো অবস্থিত এবং সেই বনের মাটিটা হবে লবণাক্ত। যেই সকল বন উপকূলীয় অঞ্চলে থাকবে এবং তাদের মাটি হবে লবণাক্ত, তাদেরকে আমরা বলবো ম্যানগ্রোভ বন। আর এই ম্যানগ্রোভ বনের মধ্যে যে সকল উদ্ভিদ জন্মাবে তাদেরকে আমরা বলবো ম্যানগ্রোভ উদ্ভিদ। তার মানে ম্যানগ্রোভ উদ্ভিদ আর লবণাক্ততা সহনশীল উদ্ভিদ দুইটার মধ্যে পার্থক্য কি? ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে অবশ্যই সে হ্যালোফাইট, অবশ্যই সে হ্যালোফাইট হবে, অবশ্যই সে হ্যালোফাইট হবে, প্লাস সে উপকূলীয় অঞ্চলে থাকবে। ঠিক আছে, ফাইন। আই হোপ জিনিসটা ক্লিয়ার। যদি কোনো হ্যালোফাইট উপকূলীয় অঞ্চলে থাকে তখন সে হবে ম্যানগ্রোভ উদ্ভিদ, আদারওয়াইজ উপকূলীয় অঞ্চলে না থাকে তখন কিন্তু সে ম্যানগ্রোভ উদ্ভিদ হবে না। খুব ভালো কথা। এখন এই যে আমাদের উদ্ভিদগুলো লবণাক্ত মাটিতে আছে, উপকূলীয় অঞ্চলে আছে, তাহলে ওই যে মাটি আছে, মাটির ভেতরে যে মূলটা আছে, সেই মূলটা আসলে মাটির খুব গভীর পর্যন্ত গিয়েও খুব বেশি ভালো কন্ডিশনে থাকতে পারে না। উদ্ভিদটার প্রধান যে মূলগুলো আছে সেই মূলগুলো করে কি মাটির খুব অগভীর জায়গায় বিস্তৃত থাকে, খুব বেশি গভীরে যায় না। আবার মাটিতে থেকেও মূল দিয়ে কোনো ধরনের গ্যাস সে গ্রহণ করতে পারে না, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই সব কিছুর অনেক বেশি অভাব হয় লবণাক্ত মাটিতে। তো মূল যখন মাটি থেকে অক্সিজেন পাচ্ছে না তখন সে করে কি মাটি ভেদ করে একটু ওপরের দিকে উঠে যায়, মাটি ভেদ করে উপরের দিকে উঠে যায়। আমি ধরো যদি একটা ফিগারের মতো করে আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হয়। আমাদের যদি এটা মাটি হয়, এই যদি আমার একটা গাছের কাণ্ড হয়, এটা যদি আমার একটা গাছের কাণ্ড হয়, তাহলে দেখা যাবে কি এই গাছের যে মূল, এই গাছের যে মূলটা ছিল সেই মূলটা খুব বেশি গভীরে যাবে না, গভীরে না গিয়ে সে মাটির ঠিক নিচে বিস্তৃত হবে এবং এখানে বিস্তৃত হয়েও আসলে সে লবণাক্ত মাটির কারণে খুব বেশি অক্সিজেন পাবে না। অক্সিজেন না পাওয়ার কারণে এই মূলের কিছু অংশ দেখা যাবে কি মাটি ভেদ করে ওপরের দিকে চলে আসছে, মূলের থেকে কিছু শাখা বের হয়েছে এবং সেই শাখাটা মাটি ভেদ করে উপরের দিকে চলে আসছে। এখন মাটি ভেদ করে উপর দিকে চলে আসলে সুবিধা কি হবে? দেখা যাবে কি এই যে মূলটা যেটা মাটি ভেদ করে উপরে চলে এসেছে এখানে কিছু ছিদ্র আছে, এখানে কিছু ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়ে তখন অক্সিজেন মূলের মধ্যে প্রবেশ করবে এবং এই
অক্সিজেন চলে যাবে কি তার যে প্রধান মূল ছিল সেই প্রধান মূলে। ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে এই যে মাটি ভেদ করে নতুন যে একটা মূল, মাটি ভেদ করে নতুন যে একটা মূল উপরের দিকে উঠে আসলো, এই মূলটাকেই বলা হয় শ্বাসমূল বা নিউমেটোফোর। শ্বাস নেয়ার জন্য যেই মূল সেটাই হচ্ছে শ্বাসমূল বা নিউমেটোফোর। নিউমেটোফোর, নিউমেটোফোর। ঠিক আছে, আই হোপ জিনিসটা ক্লিয়ার। তাহলে কি পয়েন্ট হচ্ছে দুইটা, মাটির মধ্যে, লবণাক্ত মাটির মধ্যে অক্সিজেন মূল পাচ্ছে না। যখনই অক্সিজেন পাচ্ছে না তখনই মাটি থেকে এই মূলের একটা শাখা উপরে বাতাসে চলে আসছে, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে এর গায়ে থাকা কিছু ছিদ্র দিয়ে। তাহলে এই মূলটাকে আমরা কি বলছি? এই মূলটাকে আমরা বলছি শ্বাসমূল বা নিউমেটোফোর। তাহলে আমাদের যত ধরনের হ্যালোফাইট আছে, হ্যালোফাইটদের ক্ষেত্রেই কিন্তু এই শ্বাসমূল বা নিউমেটোফোর থাকবে। তোমরা যারা সুন্দরবনে ঘুরতে গিয়েছো কখনো, তারা এটা দেখে থাকবা, এটা না দেখার কথা না। ঠিক আছে, ফাইন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যে অঙ্কুরোদ্গমটা, অনেকের ক্ষেত্রেই দেখা যায় অঙ্কুরোদ্গম হয় জরায়ুজ ধরনের। জরায়ুজ ধরনের কেন হয়? দেখা যায় কি নরমালি অঙ্কুরোদ্গম মানে আমরা কি বুঝি? তো ধরো একটা বীজকে তুমি মাটিতে রোপণ করো, ইউজুয়ালি এটাই হয়। বীজ যখন মাটিতে রোপিত হয়, পর্যাপ্ত পরিমাণে পানি পায়, আলো পায়, তখন সে সেখান থেকে ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড তৈরি করে, তাই তো? বাট যখন একটা হ্যালোফাইটা লবণাক্ত মাটিতে থাকে, তখন সেই লবণাক্ততার কারণে বীজের অঙ্কুরোদ্গমই হতে পারে না। মাটিতে যদি কোনো একটা বীজ রোপণ করা হয়, তাহলে সেখানে বীজের অঙ্কুরোদ্গম হয় না। এই জন্য যখন এই গাছের মধ্যে একটা ফল আছে, গাছের মধ্যে যখন একটা ফল আছে এবং এই ফলের ভেতরে যখন বীজটা থাকে, গাছের ফলের ভেতরে যখন বীজ থাকে, ফলের ভেতরে থাকা অবস্থায় এই বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। ফলের ভেতরে থেকে যখন অঙ্কুরোদ্গম হয়ে যায়, তখন খুব স্বাভাবিকভাবে এখানে ভ্রূণমূল তৈরি হবে, ভ্রূণকাণ্ড তৈরি হবে। ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড আগেই তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে যখন বীজটা অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, তখন ফল থেকে বীজটা সুন্দর মতো পড়ে যায় কোথায়? বীজটা পড়ে যায় মাটিতে। ফল থেকে সেটা পড়ে যাবে কোথায়? মাটিতে পড়ে যাবে। যখন এবার বীজটা মাটিতে পড়ে গেল, অলরেডি যেহেতু ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড তৈরি হয়ে গেছে, এই জন্য বীজের আর নতুন করে অঙ্কুরোদ্গম হতে হবে না, লবণাক্ত মাটি সে সহ্য করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে যদি এই জরায়ুজ অঙ্কুরোদ্গম না হতো, তাহলে কিন্তু লবণাক্ত মাটিতে বীজের অঙ্কুরোদ্গম হতো না। তখন দেখা যেত কি উদ্ভিদগুলো ধ্বংসই হয়ে যেত। কোনো বীজের অঙ্কুরোদ্গম না হলে তো উদ্ভিদের বংশবৃদ্ধি হবে না, তাই তো? ফাইন। তাহলে মোটামুটি এই ছিল হ্যালোফাইটের বৈশিষ্ট্য। তাদের মূল হবে শ্বাসমূল ধরনের, অঙ্কুরোদ্গম হবে জরায়ুজ অঙ্কুরোদ্গম, এবং এদের যে প্রধান মূল সেটা কিন্তু মাটির খুব একটা গভীরে যাবে না, মাটির অগভীর স্তরেই তারা বিস্তৃত থাকবে। ফাইন। তাহলে আমি যদি কিছু উদাহরণ বলতে চাই, এদের কিছু উদাহরণ বলতে চাই, তাহলে উদাহরণগুলো কি হবে? এদের উদাহরণগুলো কি হবে? তুমি বলতে পারো যে এই যে সুন্দরবন, ম্যানগ্রোভ বন, সেখানে ম্যানগ্রোভ উদ্ভিদ আছে বা হ্যালোফাইট আছে। এদের মধ্যে উদ্ভিদের পাশাপাশি নিশ্চয়ই কিছু পশু আছে। এই পশুগুলো খুব বোকা ধরনের, হ্যাঁ, ধরে নাও, নিউমোনিকের খাতিরে ধরে নাও এগুলো খুবই বোকা পশু। হ্যাঁ, তাহলে বোকা পশু, তার একটা সুন্দর গোল হাড় ছিল, সেই হাড়টা সে খুঁজে পাচ্ছে না। তুমি তোমার ফ্রেন্ডকে বলছো বোকা পশুর সুন্দর গোল সুন্দর হাড় কোথায়? হাড় কই? ওকে, তাহলে বোকা পশুর গোল সুন্দর হাড় যেটা, সেটা কই? ঠিক আছে, তাহলে আমি যদি এটাকে অ্যাব্রিভিয়েশন করে বলতে চাই, তাহলে কি হবে? বোকা, বোকা থেকে বড়, বোকা থেকে বড়, পশুর, নামই একটা গাছ, হ্যাঁ, পশুর গাছ। সুন্দর, সুন্দর থেকে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, সুন্দরবনের খুবই ইম্পর্টেন্ট গাছ সুন্দরী গাছ, সুন্দরী। দেন আমরা যদি বলতে চাই গোল, গোল থেকে অনেকগুলো আছে, গোল থেকে গোল পাতা, গোল থেকে গড়ান, গোল থেকে গেওয়া, গোল পাতা, গড়ান, গেওয়া। আর হাড় থেকে কি? হাড় থেকে হচ্ছে হাড় গোজা, হাড় গোজা, হাড় গোজা। লাস্টলি কই থেকে কি হবে? কই থেকে হবে কেওড়া, কেওড়া। ফাইন। তাহলে এই যে হ্যালোফাইট, হ্যালোফাইটের উদাহরণ কি? বোকা পশুর গোল সুন্দর হাড় কই? হ্যালোফাইটরা থাকবে সুন্দরবনে। সুন্দরবনে একটা বোকা পশু আছে, সেই বোকা পশুর একটা গোল সুন্দর হাড় ছিল। তুমি তোমার ফ্রেন্ডকে বলছো
বোকা পশুর গোল সুন্দর হাড় কই? বোকা বড়, পশুর নিজে একটা গাছ, গোল গোলপাতা গড়ান গেওয়া, সুন্দর থেকে সুন্দরী, হাড় হাড় গোজা, কই থেকে কেওড়া। এখানে এই যে সুন্দরী, এই সুন্দরীর সাইন্টিফিক নেমটা কিন্তু ইম্পর্টেন্ট। সুন্দরীর সাইন্টিফিক নেমটা কি? হেরিটেরা ফোমস। হেরিটেরা ফোমস। এই চ্যাপ্টারে অনেকগুলো দেখা যায় সাইন্টিফিক নেম থেকে কোয়েশ্চেন আসে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই সুন্দরী, হেরিটেরা ফোমস। অবশ্যই সাইন্টিফিক নেম লিখে কিন্তু আন্ডারলাইন করতে হবে। ফাইন, তাহলে আমরা মোটামুটি আমাদের 3 ধরনের উদ্ভিদ, হ্যালোফাইটা, জেরোফাইটা এবং হাইড্রোফাইটা, এদের সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আমরা মোটামুটি সামারাইজ করে পড়ে ফেললাম, যেটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে চলো এবার আমরা প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার করে ফেলি। প্রথম কোয়েশ্চেনে বলেছে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কোথায়? লুকায়িত পত্ররন্ধ্র কোথায় পাওয়া যায়? তাহলে আমাদের মাথায় ফার্স্টেই ক্লিক করবে লুকায়িত পত্ররন্ধ্র পাওয়া যায় কাদের ক্ষেত্রে? জেরোফাইটদের ক্ষেত্রে, তাই তো? এই যে জেরোফাইট, জেরোফাইটের উদাহরণ কি ছিল আমাদের মনে আছে কিনা? জেরোফাইটের উদাহরণ কি ছিল? ইউ এন্ড আই শত শত খেজুর খাই, সাথে ফণিমনসার ঘৃতকুমারী। এখন এবার অপশনগুলো দেখি। শাপলা, হাইড্রিলা, কচুরিপানা, করবি। ডেফিনেটলি অ্যান্সার কি হবে? ডেফিনেটলি অ্যান্সার হবে করবি। মনে আছে? শত শত খেজুর খাই, ক খ খ খাই, সেটাতে ছিল কি? করবি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে করবি। বাদ বাকিগুলো শাপলা, হাইড্রিলা বা কচুরিপানা, এরা সবাই কি ছিল? এরা সবাই ছিল আমাদের হাইড্রোফাইটা। হাইড্রোফাইটা, হাইড্রোফাইটা বা হাইড্রোফাইট। ঠিক আছে, ওকে। তাহলে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে বলছে কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ? আমরা বলেছিলাম যারা হ্যালোফাইট তাদের মধ্যে যারা উপকূলীয় অঞ্চলে থাকে তারাই হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। তাহলে ম্যানগ্রোভ উদ্ভিদ বা হ্যালোফাইট, ওদের উদাহরণ কি ছিল? ওদের উদাহরণ ছিল এই যে আমাদের বোকা পশু, বোকা পশুর গোল সুন্দর হাড় কোথায়? তাহলে আমরা দেখতেই পাচ্ছি গোল, গতে গোল, গড়ান গেওয়া, এই যে তিনটা, এই তিনটা কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ। সো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে গড়ান। ওকে, অ্যান্সার হবে গড়ান। এখান থেকে আরেকটা অপশন একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে শাল। এই শাল, এই শাল কোথাকার উদ্ভিদ? আমরা জানি এই শাল হচ্ছে এক ধরনের পর্ণমোচী বা পত্র ঝরা উদ্ভিদ। পর্ণমোচী বা পত্র ঝরা উদ্ভিদ। পত্র ঝরা উদ্ভিদ কোথায় পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? আমরা জানি গাজীপুর, বরেন্দ্র, মধুপুর, এই জায়গাগুলোতে। এই জায়গাগুলোতে কোনটা পাওয়া যায়? আমাদের যে শাল, ওখানে ওই এলাকাগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে শালবন পাওয়া যায়। এই যে শালবন, এটা কোন ধরনের উদ্ভিদ দিয়ে তৈরি হয়? অবশ্যই পর্ণমোচী বা পত্র ছড়া উদ্ভিদ। অর্থাৎ এদের পাতা একটা সময় দেখা যায় একেবারে শেষ হয়ে যায়, সব পাতা ঝরে যায়। ফাইন, তাহলে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমরা আরো একটা এক্সট্রা এমসিকিউ ইনফরমেশন জেনে ফেললাম, সামনের দিকে আগাই। মরুজ উদ্ভিদের অভিযোজন কোনটা? আমরা জানি মরুজ উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? যাতে কোনোভাবেই পানি বডির বাইরে থেকে বের হতে না পারে, প্রচুর পরিমাণে পানি যাতে শোষিত হতে পারে, সেই জন্য অভিযোজন গুলো হয়। এদের দেহ আকারে ছোট থাকে কেন? বালি ঝড় থেকে বাঁচার জন্য। কাণ্ড আর পাতা পানি সঞ্চয় করে রসালো হয়ে যায়। ত্বকে অনেক পুরু কিউটিকল থাকে। ত্বকে অনেক পুরু কিউটিকল থাকে কেন? যাতে তারা প্রচ্ছেদনকে প্রিভেন্ট করতে পারে। সো এখানে অ্যান্সার কি হবে? খুবই সিম্পল, অ্যান্সার হবে কিন্তু 1 and 2, এ নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে এ হবে কারেক্ট অ্যান্সার। চলো তাহলে সামনের দিকে আগাই। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? আবার আমরা মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য পেয়ে গেলাম। জরায়ুজ অঙ্কুরোদ্গম পাওয়া যায় না? জরায়ুজ অঙ্কুরোদ্গম আমরা পড়েছিলাম কাদের ক্ষেত্রে পাওয়া যায়? হ্যালোফাইটদের ক্ষেত্রে, তাই না? হ্যালোফাইটা, হ্যালোফাইটদের ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম পাওয়া যায়। পাতা কণ্টকে পরিণত হয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা বলেছিলাম পাতার মাধ্যমে পত্ররন্ধ্র দিয়ে প্রস্বেদন হয় অনেক বেশি বেশি। এটাকে প্রিভেন্ট করার জন্য তাদের পাতাটা অনেক সময় কণ্টকে বা কাঁটায়ও কিন্তু পরিণত হয়ে যায়। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বাকি অপশনগুলো কেন কারেক্ট না সেটাও একটু দেখে ফেলি। ত্বকে কিউটিকল থাকে না, আমরা একটু আগে বলেছি ত্বকে আসলে পুরো কিউটিকল থাকে, পুরো কিউটিকল থাকে। ঠিক আছে, পুরো কিউটিকল থাকে কাদের ক্ষেত্রে? আমাদের এই জেরোফাইটাদের ক্ষেত্রে। জেরোফাইটদের ক্ষেত্রে কিন্তু ত্বকের মধ্যে পুরো কিউটিকল থাকে। আর পুরো কিউটিকল থাকে না কাদের ক্ষেত্রে? আমরা জানি আসলে ত্বকে কিউটিকল থাকে না বা একেবারে পাতলা থাকে কাদের ক্ষেত্রে? যারা জলজ উদ্ভিদ, যাদের এমনিতেই প্রচুর পরিমাণে পানি আছে, প্রস্বেদন নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নাই। ফাইন, নেক্সট হচ্ছে বড় বড় বায়ুকুঠরি থাকে। আমরা জানি বড় বড় বায়ুকুঠরি তাদের ক্ষেত্রেই থাকবে যাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের অভাব হয়। এরা কারা? এরা হচ্ছে জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট গুলো। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, হাইড্রোফাইট।
ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে একটা ছবি দেওয়া আছে, চিত্র এ আর চিত্র বি, উদ্দীপকের এ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা? তাহলে ফার্স্ট আমরা আইডেন্টিফিকেশন করে ফেলি। এখানে চিত্র এ তে পানির মধ্যে একটা উদ্ভিদকে দেখানো হয়েছে, সো ডেফিনেটলি এটা হচ্ছে জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট। আর পাশের যে চিত্র বি, এই চিত্র বি তো আমরা মোটামুটি সবাই চিনি, ক্যাকটাস ফনিমনসা। ফনিমনসা এটা, যেহেতু এটা ফনিমনসা, এটা আসলে কি ধরনের উদ্ভিদ? এটা আসলে অবশ্যই জেরোফাইট, জেরোফাইট, জেরোফাইট। ফাইন, তাহলে এবার আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। উদ্দীপকের এ উদ্ভিদ অর্থাৎ যারা হাইড্রোফাইট, ওদের বৈশিষ্ট্য কি? হাইড্রোফাইটের কাণ্ড আর পাতায় বায়োকুঠরি থাকে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথম অপশনই অ্যান্সারটা পেয়ে গেলাম। ফাইন, বাদ বাকি অপশনগুলো একটু চেক করে নেই। মূল মাটির খুব গভীরে প্রবেশ করে, সত্যি কি তাই? একেবারেই না। মূল মাটির গভীরে প্রবেশ করে কার ক্ষেত্রে? আমরা জানি যারা আসলে খুব বেশি পানি পায় না, পানির সন্ধানে মূলটা একেবারে মাটির গভীর পর্যন্ত চলে যায়, তারা হচ্ছে আমাদের জেরোফাইট। জেরোফাইট মূল কাণ্ড দৃঢ় হয় না, আমরা বলেছিলাম এদের মূল কাণ্ড কিন্তু দৃঢ় হয় না, পাতলা স্বভাবের হয়। পরিবহন টিস্যু কি সুগঠিত? না, পরিবহন টিস্যু কিন্তু এদের ক্ষেত্রে সুগঠিত না, পরিবহন টিস্যু এদের ক্ষেত্রে অগঠিত হবে, এদের ক্ষেত্রে অগঠিত হবে। সুগঠিত তো হবেই না, অগঠিত অথবা দুর্বল প্রকৃতির হবে। কারণ কি? কারণ এদের মূল দিয়ে পানি শোষিত হয় না। যেহেতু মূল দিয়ে পানি শোষিত হচ্ছে না, সমগ্র দেহ দিয়েই শোষিত হয়ে যাচ্ছে, তাহলে মূল থেকে অন্যান্য অংশে পানি পাঠানোর জন্য এত বেশি পরিবহন টিস্যু ওদের থাকতেই হয় না। ফাইন, তাহলে মোটামুটি আমাদের এই কোয়েশ্চেনও সলভ করা শেষ। চলো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে এই যে এ আর বি উদ্ভিদ অর্থাৎ আমাদের হাইড্রোফাইট আর জেরোফাইট, এদের মধ্যে সাদৃশ্য কোথায় আছে? হাইড্রোফাইট আর জেরোফাইটের সাদৃশ্য কোথায়? আমরা জানি হাইড্রোফাইট আর জেরোফাইট এই দুইটার ক্ষেত্রে দেখা যায় কি একটা একটার ম্যাক্সিমাম ক্ষেত্রে অপোজিট। হাইড্রোফাইটের অনেক অনেক পানি আছে, জেরোফাইটের ক্ষেত্রে পানির পরিমাণ অনেক কম। বাট ওভারঅল দুজনের একটা পয়েন্টে খুব ভালো মিল আছে, সেটা কি? আমাদের যে হাইড্রোফাইট ওদের পানি অনেক বেশি, এত বেশি পানি তাদের আসলে প্রশোধন করার দরকার পড়ে না, কারণ প্রশোধন যত বেশি হয় তত পানি শোষণ করার টেন্ডেন্সিটা মূল দিয়ে অনেক বেশি হয়ে যায়। তো এই জন্য আমাদের হাইড্রোফাইটের প্রশোধন হচ্ছে না, কারণ মূল দিয়ে পানি শোষণ করতে হয় না। বাট আমাদের যারা জেরোফাইট ওদের ক্ষেত্রে মূল দিয়ে পানি শোষিত হলেও যেহেতু ওদের পানির অনেক বেশি সংকট, তাই তারা পানি শোষণকে বাড়ানোর জন্য প্রশোধন আসলে করেই না। কারণ যদি প্রশোধন করে ফেলে তাহলে যতটুকু পানি শোষিত করেছে ততটুকু দেখা যাবে বা তার থেকে বেশি বডির বাইরে বের হয়ে যাবে। কারণ কি? যেহেতু তারা মরুভূমিতে জন্মাচ্ছে, মরুভূমিতে টেম্পারেচার বেশি, যখন টেম্পারেচার বেশি থাকে তখন কিন্তু প্রশোধনের হার অনেক বেড়ে যায়। তোমরা পড়েছো তাই না? প্রশোধনের একটা বাহ্যিক প্রভাব কিন্তু তাপমাত্রা, তাপমাত্রা বেশি হলে প্রশোধন অনেক বেশি হয়ে যায়। সেই জন্য তারা মনে করে কি থাক একটু প্রশোধন করলে পানি শোষণ বাড়বে, তার থেকে আমরা প্রশোধন বন্ধ করে দিব, যতটুকু পানি শোষণ বাড়বে তার থেকে বেশি আমার পানি প্রশোধনের লসই হয়ে যাবে, সো আমি প্রশোধন করবই না, পত্ররন্ধ্রকে লুকায়িত রেখে দিব। ফাইন, তাহলে আই হোপ জিনিসটা ক্লিয়ার। আমাদের চিত্র এ হাইড্রোফাইট তার ক্ষেত্রেও প্রশোধন কম হচ্ছে, কারণ তার প্রশোধনের মাধ্যমে পানি শোষণ বাড়ানোর কোনো দরকার নাই। আর আমাদের চিত্র বি, তার প্রশোধনের মাধ্যমে পানি শোষণ বাড়লে হয়তো লাভ হতো, বাট প্রশোধনে যতটুকু পানি না শোষণ বাড়বে তার থেকে বেশি পানি বডির বাইরে বেরিয়ে হয়ে যাবে, সেই জন্য তার প্রশোধন অনেক কম হয়, লুকায়িত পত্ররন্ধ্র থাকে। ফাইন, তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ, প্রশোধনের হার কমে যায়, এ প্রশোধনের হার কমে যায়। আমরা যদি বাদবাকি অপশনগুলোর কথা চিন্তা করি, কাণ্ড নমনীয় স্পঞ্জি, এটা শুধু হাইড্রোফাইটের ক্ষেত্রে থাকে, জেরোফাইটে থাকে না। মূল সুগঠিত না, এটা শুধুমাত্র আমাদের জেরোফাইটের ক্ষেত্রে থাকে, হাইড্রোফাইটে থাকে না। নিমজ্জিত পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র নিমজ্জিত, আমি যদি পানির নিচে নিমজ্জিত বলি তখন হয়তো কিছু ক্ষেত্রে সেটা হাইড্রোফাইটে থাকতে পারে, বাট আসলে যখন একটা হাইড্রোফাইটের কোনো অংশ, কোনো পাতা পানির মধ্যে নিমজ্জিত থাকে তখন তো আসলে পত্ররন্ধ্রই থাকে না। সো এটাও বাদ। আমাদের যে বি উদ্ভিদ জেরোফাইট ওদের ক্ষেত্রে পাওয়া যায় কি লুকায়িত পত্ররন্ধ্র। ফাইন, তাহলে বাদ বাকি কোনো অপশনই অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হবে এ, প্রশোধনের হার কমে যায়। ফাইন, তাহলে চলো আবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নিচের কোনটির পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল? আমরা জানি কাদের পরিবহন টিস্যু গঠনগতভাবে দুর্বল? সিম্পল, আমাদের যে হাইড্রোফাইট ছিল সেই হাইড্রোফাইট গুলোর, তাই তো? হাইড্রোফাইটের পরিবহন টিস্যু তেমন একটা কাজে লাগে না, সমগ্র দেহ দিয়ে পানি শোষিত হয়, তো এদের পরিবহন টিস্যু দুর্বল। অ্যান্সার কি হবে? অপশন এ শাপলা, বি সুন্দরী, জবা, ধান। কমন সেন্স থেকে আমরা বুঝতেই পারছি জবা, ধান এদেরকে তো আমরা মাটিতেই হতে দেখি, সুন্দরী গাছ হয় সুন্দরবনে, সে হ্যালোফাইটা, সে হাইড্রোফাইটা না। সো অপশন এ শাপলা,
সেই শাপলাই কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে চলো এবার আমরা সামনের দিকে চলে যাই। ম্যানগ্রোভ বনের উদ্ভিদ কোনটা? ম্যানগ্রোভ বনের উদ্ভিদ কোনটা? আচ্ছা, ফার্স্টে বলে দিই, এই যে অপশনগুলো এখানে দেয়া আছে সবগুলো কিন্তু সায়েন্টিফিক নেম। যেহেতু সায়েন্টিফিক নেম, তাহলে এগুলোকে অবশ্যই অবশ্যই কিন্তু আন্ডারলাইন করে দেখাতে হবে, অথবা এদেরকে কি করতে হবে, অথবা ইটালিক করতে হবে। ফাইন, তাহলে এবার আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজি। ম্যানগ্রোভ বনের উদ্ভিদ কোনটা? ম্যানগ্রোভ বনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে উদ্ভিদ, সেই উদ্ভিদটা কিন্তু আমাদের সুন্দরী। সেই উদ্ভিদকে আমাদের সুন্দরী। আমরা পড়েছিলাম যে সুন্দরী সায়েন্টিফিক নেম কি? সুন্দরী সায়েন্টিফিক নেম হচ্ছে হেরিটিয়েরা ফোমস। হেরিটিয়েরা ফোমস। সো এখানে অ্যান্সার হবে অপশন ডি। বাদ বাকি অপশনগুলো আমাদের চিরচেনা সায়েন্টিফিক নেম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা কি? আম। অরাইজা স্যাটিভা, ধান। ট্রিটিকাম এস্টিভাম, গম। তাই তো? তাহলে মোটামুটি আমাদের বাদ বাকিগুলোও কিন্তু পরিচিত। এখানে অ্যান্সার হবে কি? হেরিটিয়েরা ফোমস। এটা সুন্দরী গাছ, যেটা ম্যানগ্রোভ বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ। ফাইন, বলেছিলাম কিন্তু এই যে সুন্দরী, এটার সায়েন্টিফিক নেম থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন দেখবা আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখানে একটা চিত্র দেয়া আছে, চিত্রের মধ্যে জেড একটা মূল। এটা প্রশ্নে অলরেডি হিন্ট দিয়ে দিয়েছে। জেড মূলটা পরিলক্ষিত হয় কোন উদ্ভিদে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ফাইন, তাহলে আমরা জানি এই যে মাটি থেকে উপরের দিকে উঠে আসছে একটা মূল, এটা হচ্ছে আমার মাটি। মাটি থেকে উপরের দিকে যেই মূলটা বাতাসে চলে আসছে, যেই মূলটা বাতাসে আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি শ্বাসমূল বা নিউমাটোফোর। শ্বাসমূল বা নিউমাটোফোর, তাই তো? এই শ্বাসমূল বা নিউমাটোফোর কাদের ক্ষেত্রে থাকে? যারা হ্যালোফাইটা, লবণাক্ত মাটিতে থাকে। হ্যালোফাইটা। ওকে, তাহলে যারা লবণাক্ত মাটিতে থাকবে, হ্যালোফাইটা, তারাই হচ্ছে আসলে এখানে শ্বাসমূল ধারণ করবে। সো অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। মরুজ, জলজ, আর্দ্র মৃত্তিকা, এগুলো কোনটাই হবে না, সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। লবণাক্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? শ্বাসমূল থাকে। লবণাক্ত মাটিতে কি শ্বাসমূল থাকে? হ্যাঁ, অবশ্যই শ্বাসমূল বা নিউমাটোফোর থাকে। জরায়ুজ অঙ্কুরোদ্গম হয়, হ্যাঁ এটাও ঠিক আছে। মূল গভীরে না গিয়ে ওপরের স্তরেই বিস্তৃত থাকে, ডেফিনেটলি এটাও কিন্তু হয়। যেমন এই ছবিতেও কিন্তু ভালোই দেখা যাচ্ছে, মূলটা খুব একটা গভীরে না গিয়ে ওপরের দিকেই বিস্তৃত আছে। আর মূল মাটির ওপরের স্তরে বিস্তৃত থাকে বলেই কিন্তু সেখান থেকে একটা শাখা শ্বাসমূল বের হয়ে বাতাসে চলে যেতে পারে। মূল যদি বেশি গভীরে চলে যেত, তাহলে কিন্তু শ্বাসমূল এত সহজে ওপরের দিকে বাতাসে চলে আসতে পারতো না। ফাইন, তাহলে মোটামুটি এখানে অ্যান্সার কি হবে আমরা বুঝেই যাচ্ছি। অ্যান্সার হবে ডি, 1 2 3 সবগুলোই। ওকে, তাহলে এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। শাপলা কোন ধরনের উদ্ভিদ? একটু আগে আমরা দেখেছি শাপলা আসলে কোন ধরনের উদ্ভিদ। শাপলা আসলে জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদেরই আরেকটা নাম কি? জলজ উদ্ভিদেরই আরেকটা নাম হচ্ছে হাইড্রোফাইট। হাইড্রো মানে কি? হাইড্রো মানে তো ওয়াটার, পানি, তাই তো? হাইড্রো মানে হচ্ছে ওয়াটার বা পানি। সো এখানে হাইড্রোফাইট হবে কারেক্ট অ্যান্সার। ফাইন, তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো, নেক্সট কোয়েশ্চেন চলে এসেছে, কোন দেশটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? ফাইন, তাহলে আমরা অন্য একটা টপিক কিন্তু এখন শুরু করে ফেলছি। এতক্ষণ যতগুলো কোয়েশ্চেন আমরা সলভ করলাম, সবই ছিল কি নিয়ে? সবই ছিল আমাদের এই যে উদ্ভিদগুলো আছে, উদ্ভিদের 3টা স্পেশাল টাইপ যারা অভিযোজিত, সেই 3টা টাইপের বৈশিষ্ট্য নিয়ে, উদাহরণ নিয়ে। সো এদের বৈশিষ্ট্য আর উদাহরণ কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। স্পেশালি কার উদাহরণ? স্পেশালি হচ্ছে জেরোফাইটের, আর হাইড্রোফাইট, হ্যালোফাইট, এই 3টার উদাহরণ। ফাইন, আর এই 3টার বাদে বাদ বাকি যারা আছে সবাই তো মেজোফাইট, আমরা জানি। যেমন আম, কাঁঠাল, এরা সাধারণ স্থলজ উদ্ভিদ, মাটিতে নরমাল ভাবেই জন্মায়। সো এরা হচ্ছে মেজোফাইট। ফাইন, তাহলে এবার আমরা চলে যাচ্ছি কোথায়? অন্য একটা টপিক, আমাদের বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চলে। বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চল। আচ্ছা, তোমরা তো অলরেডি জানো যে আসলে প্রাণী ভৌগোলিক অঞ্চল কয়টা? প্রাণী ভৌগোলিক অঞ্চল হচ্ছে 6টা। এখন এখানে এমসিকিউ কোয়েশ্চেন কি ধরনের আসে? এমসিকিউ কোয়েশ্চেন আসে বিভিন্ন দেশের বা বিভিন্ন অঞ্চলের একটা নাম দিয়ে দেয়, বলে দেয় যে এটা আসলে কোন প্রাণী ভৌগোলিক অঞ্চল। এটা একটা প্রশ্ন থাকে। আরেকটা প্রশ্ন থাকে, প্রাণী ভৌগোলিক অঞ্চলের আন্ডারে বিভিন্ন প্রাণীদের নাম বলে দেয়, এই প্রাণীটা কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের, এটা প্রশ্ন আসে। তো আমার যেটা মনে হয়, প্রথমে প্রাণী ভৌগোলিক অঞ্চলের আন্ডারে কি কি আছে সেটা একটু জেনে নিতে হবে। সেটা একটু বুঝে পড়লে, একটু যদি ওয়ার্ল্ড ম্যাপটার সাথে কোরিলেট করে পড়ো, তাহলে ব্যাপারটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। যখন তুমি অ্যাকচুয়ালি বুঝবা যে আসলে অঞ্চলগুলোর মধ্যে, প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে কোন কোন দেশ আছে, তখন অনেক অনেক প্রাণীর কথা তুমি এমনিতেই মনে রাখতে পারবা। আবার কিছু প্রাণীর কথা অনেক পড়েও আমাদের মনে থাকতে চাবে না। তো এই ক্ষেত্রে একটা সেফ অপশন হচ্ছে, যেই
প্রাণীগুলোর কথা অলরেডি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে প্রশ্ন হিসেবে, সেই প্রাণীগুলোকে তোমাকে মাস্ট মনে রাখতে হবে। আরো কিছু ইম্পর্টেন্ট প্রাণী আছে যেগুলো খুব কমনলি প্রশ্নে আসে, সেগুলোকেও একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো দেখি কতটা ব্যাপারটাকে ইজি করে মনে রাখানো যায়। প্রথমে আমরা মনে রাখার চেষ্টা করব যে আসলে 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চল, এই অঞ্চলগুলোর মধ্যে কোন কোন দেশ আছে বা থাকতে পারে। তো চলো আমরা হচ্ছে একটু গ্রসলি ওয়ার্ল্ড ম্যাপটা মনে করার চেষ্টা করি। ওয়ার্ল্ড ম্যাপ আমরা কিভাবে আঁকি? ওয়ার্ল্ড ম্যাপ তো আমরা অনেকটা এভাবেই আঁকি, তাই না? আমরা তো ওয়ার্ল্ড ম্যাপ অনেকটা এভাবেই আঁকি, অনেকটা এভাবে আমরা ওয়ার্ল্ড ম্যাপ আঁকি না? এই তো মোটামুটি তো এই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপের বেসিক স্ট্রাকচারটা। আমরা জানি পুরো পৃথিবীর মধ্যে মহাদেশ কয়টা? মহাদেশ 7টা। 7টা মহাদেশের কোনটা কোথায় আছে এগুলো তো তোমরা ছোটবেলায় যখন সমাজ পড়েছো, বিজিএস পড়েছো, তখন তোমরা জেনে এসেছো। এখন আজকে সেই নলেজ গুলো একটু কাজে লাগবে, ঠিক আছে? ওকে, এই যে ম্যাপটা, ম্যাপের একেবারে উপরের অঞ্চলটাকে আমরা কি বলি? আর্কটিক রিজিয়ন, তাই না? আর্কটিক অঞ্চল। আর একেবারে নিচের অংশটা কি? অ্যান্টার্কটিক। আর্কটিকের অপোজিট হচ্ছে অ্যান্টার্কটিক। তো আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে একেবারে নিচের দিকে থাকবে। আমরা সেটা নিয়ে কনসার্ন না, আমরা কনসার্ন হচ্ছে আর্কটিক নিয়ে। কেন? কারণ এই যে আর্কটিক অঞ্চল, এই আর্কটিক অঞ্চলের মধ্যে দেখা যায় আমাদের দুইটা প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে। দুইটা প্রাণী ভৌগোলিক অঞ্চল কি কি? একটা হচ্ছে প্যালিআর্কটিক অঞ্চল, প্যালিআর্কটিক অঞ্চল, প্যালিআর্কটিক নামের মধ্যে দেখো আর্কটিক আছে। আরেকটা হচ্ছে নিআর্কটিক অঞ্চল, নিআর্কটিক অঞ্চল। প্যালিআর্কটিক অঞ্চল, নিআর্কটিক অঞ্চল, নিআর্কটিক অঞ্চল। ফাইন, প্যালিআর্কটিক গেল, নিআর্কটিক গেল। এই দুইটা ছিল আমাদের আর্কটিক অঞ্চলের মধ্যে। আমি যদি নিচের দিকে চলে আসি, আমি যদি নিচের দিকে আসতে চাই, নিআর্কটিকের নিচের দিকে, আর্কটিক অঞ্চলের নিচের দিকেই তো আমরা জানি ট্রপিক্যাল অঞ্চল থাকে, তাই তো? তাহলে এই যে নিআর্কটিক অঞ্চল, নিআর্কটিক অঞ্চলের নিচের দিকে থাকবে নিওট্রপিক্যাল অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল, নিওট্রপিক্যাল অঞ্চল। ফাইন, ট্রপিক্যাল রিজিয়নে আছে, ক্রান্তীয় অঞ্চলে আছে, যেখানে থাকবে কি? নিওট্রপিক্যাল অঞ্চল। খুব ভালো কথা। আর আমাদের এই যে পলিআর্কটিক, দেখো কত বড় অঞ্চল জুড়ে পলিআর্কটিক অঞ্চল আছে, তার সাথে রিলেটেড অবস্থায় থাকবে আরো দুইটা অঞ্চল। কি কি সেগুলো? একটা হচ্ছে আমাদের বহুল পরিচিত ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল অঞ্চল কেন বহুল পরিচিত বলছি? কারণ আমরা নিজেরাই আসলে এই অঞ্চলের মধ্যে আছি। হ্যাঁ, ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে আছি। ফাইন, আরেকটা কি? আরেকটা যেটা, সেটা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চল। ইথিওপিয়ান অঞ্চল কোন কালার দিয়ে লেখা যায়? এটা দিয়ে লিখি। ওকে, আরেকটা হচ্ছে ইথিওপিয়ান অঞ্চল, ইথিওপিয়ান অঞ্চল। আর লাস্টলি আমাদের ওরিয়েন্টালেরও নিচের দিকে থাকবে কি? এটারও নিচের দিকে থাকবে অস্ট্রেলিয়ান অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল, অস্ট্রেলিয়ান অঞ্চল। ফাইন, দেখো মোটামুটি আমরা 6টা অঞ্চলের কথা কিন্তু এখানে দেখিয়ে ফেলেছি। আর্কটিক অঞ্চলের দিকে থাকবে নিআর্কটিক, প্যালিআর্কটিক। ট্রপিক্যাল অঞ্চলের দিকে থাকবে নিওট্রপিক্যাল। আর থাকবে কি? পলিআর্কটিকের নিচের দিকে ইথিওপিয়ান ওরিয়েন্টাল, ওরিয়েন্টালের নিচের দিকে অস্ট্রেলিয়ান। তো এদের আন্ডারে কোন কোন দেশ আছে সেটা বোঝার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে মহাদেশগুলোকে কল্পনা করা। আমরা যদি চিন্তা করি আমেরিকা কোথায় আছে? আমেরিকা মহাদেশ যেটা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দুইটা তো। কোথায় আছে? উত্তর আমেরিকা আছে নিআর্কটিকের দিকে, দক্ষিণ আমেরিকা আছে নিওট্রপিক্যালের দিকে। তাহলে আমরা ফার্স্টে এটা একটু চিন্তা করে ফেলি যে নিআর্কটিক যেটা, সেখানে আছে কে? সেখানে আছে আমাদের উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা। আর নিওট্রপিক্যালের এটার আন্ডারে কে আছে? কোন মহাদেশ আছে? আমাদের দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, আমরা দুইটা আমেরিকার কথা বলে ফেললাম। এরপর আমরা ইউরোপের কথা বলি। ইউরোপ কোথায় থাকবে? ইউরোপ থাকবে প্যালিআর্কটিকের ক্ষেত্রে। প্যালিআর্কটিকের মধ্যে থাকবে কি? ইউরোপ মহাদেশ। এগুলো তোমরা ছোটবেলায় যারা একটু ম্যাপ নিয়ে দেখেছো তারা খুব ভালোই পারো অলরেডি, তাও একটু একবার মনে করিয়ে দিচ্ছি আর কি। প্যালিআর্কটিকের ক্ষেত্রে থাকবে কি? ইউরোপ, ইউরোপীয় মহাদেশ। অস্ট্রেলিয়া নামের মধ্যেই বোঝা যাচ্ছে, এখানে থাকবে অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়ান। ওকে, বাকি থাকলো আমাদের ইথিওপিয়া আর ওরিয়েন্টাল। এই যে ইথিওপিয়া আর ওরিয়েন্টাল অঞ্চল, এখানে আবার একটু গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কিরকম?
আমাদের বাদ বাকি যে দুইটা আছে, একটা তো অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা তো আমাদের আসলে কনসার্ন না, অ্যান্টার্কটিকা মহাদেশ প্রাণী ভৌগোলিক অঞ্চলের আন্ডারে ফেলা হয়নি, সো অ্যান্টার্কটিকা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে এবার ইথিওপিয়ান আর ওরিয়েন্টাল অঞ্চল। ইথিওপিয়ান অঞ্চলের মধ্যে আছে আমাদের আফ্রিকা মহাদেশ, আর ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে আছে আমাদের নিজস্ব এশিয়া মহাদেশ। প্রবলেম কি জানো, ওরিয়েন্টালের মধ্যে এশিয়া আছে, ইথিওপিয়ার মধ্যে আফ্রিকা আছে, বাট এই আফ্রিকা আর এশিয়ার কিছু অংশ নিয়ে নিয়েছে আবার কে জানো, এদের কিছু অংশ নিয়ে নিয়েছে আমাদের এই প্যালিআর্কটিক। তাহলে প্যালিআর্কটিকে এশিয়ার কিছু অংশ আছে, আবার প্যালিআর্কটিকের মধ্যে আফ্রিকারও কিছু অংশ আছে, ঠিক আছে, আফ্রিকারও কিছু অংশ আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে আসলে উত্তর আফ্রিকা যেটা, সেই অংশটা আছে প্যালিআর্কটিকের মধ্যে, আর দক্ষিণটা আছে ইথিওপিয়ার মধ্যে। সেম, যেটা উত্তর এশিয়ার উত্তরের অংশটা সেটা চলে গেছে প্যালিআর্কটিকে, আর দক্ষিণ মেইন যে এশিয়া সেটা পুরোটাই ওরিয়েন্টালের মধ্যেই রয়ে গেছে। ফাইন, দেখো আমরা জাস্ট 7টা মহাদেশ কল্পনা করেই কিন্তু অনেক কিছু রিয়েলাইজ করে ফেলতে পারলাম। এরপর যদি আমরা আরো কিছু এক্সট্রা কথা বলতে চাই, আমরা জানি উত্তর আমেরিকার আরো উত্তর দিকে কি থাকে, কানাডা থাকে। সো অবশ্যই এই নিয়ার্কটিকের মধ্যে কিন্তু উত্তর আমেরিকার পাশাপাশি কানাডাও পাওয়া যাবে। আবার দক্ষিণ আমেরিকা একটু দক্ষিণ দিকে কে থাকে, ব্রাজিল থাকে। সো এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, এরা সবাই কোন এলাকায় থাকবে, কোন অঞ্চলে থাকবে, নিওট্রপিক্যাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে থাকবে। ফাইন, আমি যে বলছি যে প্যালিআর্কটিকের মধ্যে আমার এশিয়ার একটা অংশ গেছে, আমি এশিয়ার কোন দেশগুলোকে ওখানে বলবো, এশিয়ার কোন দেশগুলো এখানে গেছে, এশিয়ার চীন, জাপান আর উত্তর কোরিয়া। ফাইন, আর আমাদের যে আফ্রিকার দক্ষিণ আফ্রিকা পুরোটাই হচ্ছে ইথিওপিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ান অঞ্চলটার মধ্যে অস্ট্রেলিয়া কি একা থাকবে না, অস্ট্রেলিয়ার ফ্রেন্ড নিউজিল্যান্ডও থাকবে। নিউজিল্যান্ড, যারা একটু ক্রিকেট ম্যাচ দেখো তারা তো জানো যে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড তো কাছাকাছি দেশ। সো অস্ট্রেলিয়ার পাশাপাশি এখানে থাকবে কি, নিউজিল্যান্ড। ফাইন, আমাদের যেই একেবারে নিজস্ব, একেবারে আপন ওরিয়েন্টাল, এই ওরিয়েন্টালের মধ্যে কি কি থাকে সেটা তোমরা জাস্ট এই যে ইন্ডিয়ার আশেপাশের যে মানচিত্র আছে এতটুকু কল্পনা করলেই ভালোই মনে রাখতে পারবো। আমরা জানি এখানে কে আছে, অবশ্যই আমাদের ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া আছে, ইন্ডিয়া থাকবে। ইন্ডিয়ার ওপরের দিকে কে থাকে, ইন্ডিয়ার ওপরের দিকে কর্নারের মধ্যে থাকে নেপাল, ভুটান। ইন্ডিয়ার একটা অংশ জুড়ে বাংলাদেশ থাকে। নিচের দিকে থাকে কে, নিচের দিকে থাকে শ্রীলঙ্কা, হ্যাঁ, সমুদ্রের কাছের দেশ শ্রীলঙ্কা থাকে। এছাড়াও এখানে আরো কি কি দেশ আছে, কাছাকাছি মালদ্বীপ আছে, উপরের দিকে আছে আফগানিস্তান, ঠিক আছে, উপরের দিকে আছে আফগানিস্তান। ওভারঅল মোটামুটি এই সমস্ত দেশ আর আমাদের একান্ত নিজস্ব বাংলাদেশ, এইগুলো নিয়েই কিন্তু ওরিয়েন্টাল অঞ্চল, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়েই, এই সমস্ত দেশগুলো নিয়েই হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। ওরিয়েন্টাল অঞ্চলে আরো অনেকগুলো দেশ আছে, বাট আমরা যেগুলো থেকে এমসিকিউ কোয়েশ্চেনের জন্য অনেক বেশি প্রশ্ন আসে সেগুলোই বললাম। ইভেন সবগুলো অঞ্চলের মধ্যে আরো বিভিন্ন দেশ আছে, বাট যেগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট বেশি সেগুলোই আমি হচ্ছে বললাম, যেগুলো মনে রাখা ইজি। তাহলে একবার যদি একটা কুইক রিক্যাপ করতে চাই, নিয়ার্কটিক, প্যারিআর্কটিক, আর্কটিক অঞ্চলে আছে, ট্রপিক্যাল অঞ্চলে আছে নিওট্রপিক্যাল, ইথিওপিয়ান, ওরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান, আর আছে হচ্ছে এই 3টা প্রাণী ভৌগোলিক অঞ্চল। নিয়ার্কটিকের আন্ডারে থাকবে উত্তর আমেরিকা, নিওট্রপিক্যালের আন্ডারে থাকবে দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার আরো উত্তরে থাকবে হচ্ছে কানাডা, দক্ষিণ আমেরিকার আরো দক্ষিণে থাকবে কি, ব্রাজিল। ইথিওপিয়ার আন্ডারে আছে আফ্রিকা, ওরিয়েন্টাল অঞ্চলের আন্ডারে আছে এশিয়া, প্যালিআর্কটিকের আন্ডারে আছে ইউরোপ। বাট প্যালিআর্কটিক শুধু ইউরোপ না, আমাদের আফ্রিকার উত্তর অংশ, এশিয়ার উত্তর অংশ, এগুলো নিয়েও গঠিত। এশিয়ার উত্তর অংশের কোন দেশগুলো এখানে আছে, চীন, জাপান, উত্তর কোরিয়া এখানে আছে। আর ওরিয়েন্টাল অঞ্চলে যে এশিয়া আছে, সেই এশিয়ার কোন দেশগুলো আছে, অনেকগুলো দেশ আছে। কয়েকটার কথা যদি বলতে চাই, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এগুলোর কথা বলা যেতে পারে। অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া প্লাস নিউজিল্যান্ড, এই দেশগুলো আছে। ফাইন, তাহলে আমরা অনেকগুলো কথাবার্তা কিন্তু এখানে অলরেডি বলে ফেললাম। এখন ওই যে প্রাণী ভৌগোলিক অঞ্চলের আন্ডারে যে প্রাণীগুলোর কথা বলা আছে, সবগুলো মনে রাখা আসলেই অনেকটাই কষ্ট। তোমরা যেটা করতে পারো, এই যে প্যালিআর্কটিক অঞ্চলের প্রাণীদের নিয়ে এমসিকিউ অলরেডি কোয়েশ্চেন এসেছে, তোমরা সেগুলোকে আলাদাভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। প্যালিআর্কটিকের কথা, প্যালিআর্কটিক অঞ্চল যেটা, ভৌগোলিক অঞ্চল যেটা, প্রাণী ভৌগোলিক অঞ্চল, যেটা অনেকটা বড়, তো এখানে ভ্যারিয়াস টাইপের প্রাণী থাকতে পারে। চিন্তা করো, ইউরোপের প্রাণী আছে, আফ্রিকার আছে, এশিয়ার আছে,
ডেফিনেটলি এখানে অনেক ধরনের প্রাণী থাকতে পারে। যেমন ধরো আমি যদি এশিয়ার কথা বলি, এশিয়ার কি এখানে থাকতে পারে? এখানে গরু আছে, হ্যাঁ? আমাদের উট, হ্যাঁ? গরু, উট, কবুতর এই সবকিছু কিন্তু এখানে থাকে। এগুলো ইউরোপের নিজস্ব না। বাট বাংলাদেশের হওয়া সত্ত্বেও বা আমাদের ওরিয়েন্টাল এশিয়ান হওয়া সত্ত্বেও এখানে আছে। কেন আছে? কারণ প্যালিআর্কটিকের একটা অংশ হচ্ছে এশিয়া মহাদেশও অন্তর্ভুক্ত। ফাইন, তাহলে এখানে অনেক প্রাণী আছে। আমাদের জন্য মনে রাখা ইজি হচ্ছে এই অস্ট্রেলিয়ান অঞ্চলের কথা। কেন? কারণ আমরা জানি অস্ট্রেলিয়াতে কি পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায় হচ্ছে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়াতে পাওয়া যাবে কোয়ালা, ক্যাঙ্গারু, এগুলো কিন্তু অস্ট্রেলিয়ার বেসিক। আবার কি প্লাটিপাস, তাই না? প্লাটিপাসও কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। প্লাটিপাস, জীবন্ত জীবাশ্ম প্লাটিপাস, তাকেও কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তার মানে তোমরা মনে রাখতে পারো ওই যে স্তন্যপায়ীর ক্ষেত্রে তোমরা যেই প্রথম দ্বিতীয় স্তরের স্তন্যপায়ীগুলো পড়েছিলে না, ওই ফার্স্ট আর সেকেন্ড স্টেজের স্তন্যপায়ীগুলো অর্থাৎ প্লাটিপাস, ক্যাঙ্গারু, কোয়ালা, এইসব কিছু কি? এইসব কিছু হচ্ছে অস্ট্রেলিয়ান। এগুলো অস্ট্রেলিয়ান প্রাণী ভৌগোলিক অঞ্চলের আন্ডারে পড়বে। ঠিক আছে? এই তো মোটামুটি আপাতত এতটুকুই মনে রাখো। এবার আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি। কোন দেশটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? কোন দেশটা ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? যেই দেশগুলো এশিয়ার মধ্যে আছে, তাই তো? এশিয়ার স্পেশালি দক্ষিণ দিকটাতে যেগুলো আছে সেগুলোই হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল। যেমন আমরা বলেছিলাম কি? যেমন আমরা বলেছিলাম বাংলাদেশ, ভারত, ভারতের আশেপাশের কয়েকটা মনে রাখতে পারো। ওপরের বাম দিকে, এই যে ইন্ডিয়া আছে না, এই ইন্ডিয়ার দেখা যাচ্ছে কি ইন্ডিয়ার পশ্চিম পাশে আছে নেপাল, ভুটান, উপরের দিকে নিচের দিকে আছে হচ্ছে শ্রীলঙ্কা, আর ওপরের পূর্ব পাশে আছে, উল্টা বললাম, উপরের পশ্চিম পাশে আছে হচ্ছে আফগানিস্তান, তাই তো? তাহলে ইন্ডিয়ার পশ্চিম পাশে আছে হচ্ছে আফগানিস্তান, পূর্ব পাশে আছে কি নেপাল, ভুটান, উপরের দিকে এগুলো, আর নিচের দিকে আছে কি শ্রীলঙ্কা। আমরা জানি তো মানচিত্র যত নিচের দিকে যে কোনো কিছু থাকে তত সেটা বেশি সমুদ্রের কাছাকাছি থাকে, তাই তো? আমরা জানি শ্রীলঙ্কা, এখানে তো সমুদ্র আছে অনেক বেশি বিচ থাকে। তো এই যে শ্রীলঙ্কা, সেটা কিন্তু ইন্ডিয়ার নিচের দিকে থাকে। এই সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চল। আরো অনেক দেশ আছে, আমাদের জন্য এতটুকু বেশি ইম্পর্টেন্ট। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডেফিনেটলি ডি, শ্রীলঙ্কা। ডি, শ্রীলঙ্কা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। বাদ বাকিগুলোর কি অবস্থা দেখো তো। এই যে কানাডা উত্তর আমেরিকার উত্তরে ছিল, সো এটা হবে আর্কটিক, নি আর্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত। নি আর্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত। ফাইন, নেক্সট হচ্ছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকার দক্ষিণে, সো এটা হবে নিও ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত। ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত। ফাইন, অস্ট্রেলিয়া, নাম থেকেই বোঝা যাচ্ছে এটা হবে অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান যে প্রাণী ভৌগোলিক অঞ্চল আছে সেই প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত। ওকে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করে ফেললাম। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? তাহলে যেহেতু বলেছে বাংলাদেশ, আমাদের একান্ত নিজস্ব ওরিয়েন্টাল যে প্রাণী ভৌগোলিক অঞ্চল সেটার অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত। ফাইন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই প্রশ্নে বলছে কি নাহিদা বর্ষাকালে ফরিদপুর থেকে ঢাকা আসার পথে দেখলো একটা প্রাণী হঠাৎ করে পানির উপরে উঠে আবার ডুবে গেল। নাহিদার বাবা বললেন এটা শুশুক। নাহিদার বাবা বললেন কি এটা হচ্ছে শুশুক। প্রশ্নে বলেছে উদ্দীপকের প্রাণীটি কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? এখানে প্রশ্নে বলেছে কি শুশুকের কথা। আমরা জানি শুশুক আসলে কোন অঞ্চলের প্রাণী? শুশুক কিন্তু আসলে অবশ্যই ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী। শুধু ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীই না, এটা ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী। ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী। এন্ডেমিক মানে কি? এন্ডেমিক মানে হচ্ছে সেই সমস্ত উদ্ভিদ বা সেই সমস্ত প্রাণী যারা শুধুমাত্র এই অঞ্চলটাতেই, এই প্রাণী ভৌগোলিক অঞ্চলেই থাকবে, অন্য অঞ্চলে থাকবে না। যে সমস্ত প্রাণী শুধুমাত্র একটা অঞ্চলে থাকে তাদেরকে বলা হয় ওই অঞ্চলের এন্ডেমিক প্রাণী, তাই তো? তাহলে আমাদের এই যে শুশুক তাহলে কোন অঞ্চলের এন্ডেমিক প্রাণী? অবশ্যই সে হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী। ওকে, ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী। পরের প্রশ্ন চলে যায়। পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? কোন মহাদেশে অবস্থিত? তোমরা তো জানো পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট আসলে কোনটা? আমাজন, তাই না? অ্যামাজন জঙ্গল যেটা বলি না, অ্যামাজন রেইন ফরেস্ট, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট।
ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে কি, কখনো কোনো সময় দেখা যাবে না এদের পাতা ঝরে যাচ্ছে, একবার কন্টিনিউয়াস সারা বছরই এদের পাতা গাছে থাকবে। কেন গাছে গাছে সবসময় পাতা থাকে, তার কারণ হচ্ছে এখানে খুব বেশি গরম পড়ে না, ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি হয়, তো খুব বেশি বৃষ্টি হওয়ার কারণে সব সময় এদের ক্ষেত্রে পাতা গাছে থাকে, শুষ্কতা থাকে না, গাছের পাতা ঝরেও পড়ে না। ফাইন, তাহলে অ্যামাজন হচ্ছে এরকম একটা জঙ্গল, রেইন ফরেস্ট। কোথায় আছে? অবশ্যই আমাদের দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা কোন অঞ্চলের অংশ ছিল আমরা জানি, দক্ষিণ আমেরিকা ছিল ক্রান্তীয় অঞ্চল, অর্থাৎ নিও ট্রপিক্যাল অঞ্চলের দিকে। সো এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি, দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? নিও ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত। নিও ট্রপিক্যাল, নিও ট্রপিক্যাল, যেহেতু এখানে নিও ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত এরা, এই জন্যই কিন্তু এরা ট্রপিক্যাল রেইন ফরেস্টের অন্তর্ভুক্ত। ঠিক আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্ট মানে কি? অবশ্যই সেটা ক্রান্তীয় অঞ্চলে, ট্রপিক্যাল রিজিয়নে থাকতে হবে। যেহেতু দক্ষিণ আমেরিকা নিও ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত, এই জন্যই সেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে, যেটা অ্যামাজন। ওকে, আই হোপ এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ফাইন, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে আগর গাছ কোথায় পাওয়া যায়? আগর গাছ, আগর গাছ কোথায় পাওয়া যায়? আগর হচ্ছে এক ধরনের সুগন্ধি, তোমরা জানো। এই আগর গাছ কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ফাইন, তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে এই আগর গাছ আসলে কোন ধরনের বনাঞ্চলে পাওয়া যায়। আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে 3 ধরনের বনাঞ্চল আছে, তাই না? একটা হচ্ছে চিরসবুজ বা অর্ধ চিরসবুজ বনাঞ্চল, আরেকটা হচ্ছে পাতাঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, লাস্টলি ম্যানগ্রোভ বনাঞ্চল। তাই তো, মোটামুটি তো এই 3 ধরনের বনাঞ্চলই বাংলাদেশে পাওয়া যায়। এর মধ্যে চিরসবুজ, অর্ধ চিরসবুজ যারা, অর্থাৎ যারা আর কি সবসময় সবুজ থাকে, সবসময় গাছে পাতা থাকে, অথবা যাদের পাতা কিছু সময় ঝরে গেলে ঝরে যেতেও পারে, চিরসবুজ বা অর্ধ চিরসবুজ বনাঞ্চল। এই বনাঞ্চলগুলো কোথায় পাওয়া যায়? এই বনাঞ্চলগুলো পাওয়া যায় বাংলাদেশে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর সিলেটে, তাই তো। নেক্সট যারা আছে আমাদের পত্রঝরা, পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, পত্রঝরা বা পর্ণমোচী যে বনাঞ্চলগুলো আছে, এরা আসলে কোন দিকে বেশি উপস্থিত থাকে? এরা উপস্থিত থাকে আমাদের ওই যে মধুপুর, ভাওয়াল, বরেন্দ্র, এই অঞ্চলগুলোতে এরা বেশি উপস্থিত থাকে। কেন? ওই যে আমরা বলেছিলাম পাতাঝরা বা পত্রঝরা উদ্ভিদের মধ্যে সবচেয়ে মেইন উদ্ভিদ কোনটা? সবচেয়ে মেইন উদ্ভিদ কিন্তু আমাদের সেই শাল। হ্যাঁ, এই শাল হচ্ছে সবচেয়ে মেইন উদ্ভিদ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গাছ আছে, হিজল, করই, এগুলো পাতাঝরা পর্ণমোচী। বাট শাল বন যেখানে বেশি থাকে, অবশ্যই আমরা বুঝতেই পারছি সেখানে পত্রঝরা বনাঞ্চল বেশি আছে, যেমন কি বরেন্দ্র, মধুপুর, এই অঞ্চলগুলো, রাজেন্দ্রপুর, ওই সাইডটাতে বেশি থাকে। ফাইন, আর লাস্টলি আমাদের ম্যানগ্রোভ বনাঞ্চল। ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় থাকবে? আমাদের সবার জানা পটুয়াখালীর দিকে থাকবে, তাই না? খুলনা, পটুয়াখালী, এই সমস্ত জায়গাগুলোতে থাকবে হচ্ছে ম্যানগ্রোভ বনাঞ্চল, সমুদ্রের উপকূলীয় লবণাক্ত মাটিতে জন্মাবে। ফাইন, তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে এই যে আগর গাছ, সে আসলে কোন ধরনের বনাঞ্চলের উদ্ভিদ? চিরসবুজ, অর্ধ চিরসবুজ, পত্রঝরা নাকি ম্যানগ্রোভ? এই যে আগর গাছ, এই আগর গাছ কিন্তু আসলে চিরসবুজ, অর্ধ চিরসবুজ বনাঞ্চলের অন্তর্ভুক্ত। যেহেতু বলেছি চিরসবুজ অথবা অর্ধ চিরসবুজ বনাঞ্চলের অন্তর্ভুক্ত, সো এরা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অথবা সিলেট অঞ্চলে থাকবে। এবার আমরা অপশনগুলো চেক করি। ফরিদপুর, কিশোরগঞ্জ বা দিনাজপুর, কোনোটাই কিন্তু চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের অন্তর্ভুক্ত না। শুধুমাত্র আমাদের এই যে ডি, মৌলভীবাজার, সেটাই কিন্তু সিলেটের অন্তর্ভুক্ত, তাই না? সিলেটের একটা অংশ, সিলেট বিভাগের একটা অংশ। এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি, মৌলভীবাজার। ওকে, ফাইন, তাহলে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওকে, তাহলে প্রশ্নে বলছে মধুপুর বনের মাটি লাল হওয়ার কারণ কি? মধুপুর বনটা আসলে কোথায়? ওই যে আমরা বলছিলাম না এতক্ষণ ধরে, যেখানে শাল বন বেশি পাওয়া যায়, তার মধ্যে একটা অঞ্চল ছিল কিন্তু মধুপুর। মধুপুর, ভাওয়ালগড়, এই সমস্ত জায়গাগুলোতে শাল বন বেশি পাওয়া যায়। ফাইন, তাহলে এই সমস্ত এলাকায় যারা একটু ঘুরতে গিয়েছো তারা দেখবা হয়তো, বা অনেকে অনেক সময় টিভিতে, ভিডিওতে, খবরে অনেক সময় দেখেছো যে এই সমস্ত এলাকার মাটি লাল হয়। কেন? কারণ আমরা জানি এই সমস্ত এলাকার মাটিতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। মাটিতে আয়রন পেলে সেখানে কিন্তু দেখা যাবে কি মাটি লাল হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। এটা কিভাবে মনে রাখবা? আমি মনে রাখতাম কি আয়রন থেকে মরিচা পড়তে পারে খুব সহজে, তাহলে মরিচার কালার কি? মরিচার কালার লাল। তাহলে এদের মাটি লাল, লাল হওয়ার কারণ কি?
অবশ্যই মাটির আয়রন। ওকে, অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী? ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী অলরেডি একটার কথা আমরা পড়ে ফেলেছি, তাই না? যেটা হচ্ছে শুশুক। এছাড়াও কিন্তু ওরিয়েন্টাল অঞ্চলে আরো বিভিন্ন ধরনের প্রাণী আছে। যেমন ধরো ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীগুলোর মধ্যে কিছু আছে মাছ, কিছু আছে উভচর, কিছু আছে কি সরীসৃপ, দেন অবশ্যই কিছু অ্যাবিস পাখি, আর থাকবে কি লাস্টলি কিছু স্তন্যপায়ী। অর্থাৎ আমরা মোটামুটি কর্ডাটার যে ভার্টিব্রাটা আছে, ভার্টিব্রাটার আন্ডারের খুব ইম্পর্টেন্ট কিছু শ্রেণীর কথা আমরা এখানে বলে ফেলছি। এই প্রত্যেকটা শ্রেণীর আন্ডারে কিছু কিছু প্রাণী থাকবে, যেই প্রাণীগুলো আমাদের ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক। ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণীর মধ্যে একটার কথা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে আমাদের স্তন্যপায়ী শুশুক। এছাড়াও আছে এক ধরনের বানর। কোন ধরনের বানর সেটা একটু পরে বলছি। ফাইন। মাছের মধ্যে আছে দুই ধরনের মাছ, একটা হচ্ছে কই আর একটা হচ্ছে রুই। নেক্সট যদি আমি বলি উভচরের কথা, উভচরের মধ্যে আছে দুই ধরনের ব্যাঙ। কোন ধরন সেটা এখনই একটু পরেই বলছি। ওকে, দুই ধরনের ব্যাঙ। নেক্সট যদি আমি বলি সরীসৃপের কথা, সরীসৃপের আন্ডারে থাকে হচ্ছে একটা ঘড়িয়ালের কোনো ধরন নেই, ঘড়িয়ালি। আর আছে কাছিম, কচ্ছপ বা কাছিম। পাখির আন্ডারে কে আছে? পাখির আন্ডারে আছে এক ধরনের ময়ূর আর আছে এক ধরনের কাকাতুয়া। ওকে, তাহলে এতক্ষণ যে সমস্ত প্রাণীগুলোর নাম লিখলাম, এই সমস্ত নামগুলোর সাথে তোমরা একেবারেই পরিচিত, এই জন্য ফার্স্টে পরিচিত নামগুলো লিখে ফেললাম। কিন্তু আসলে এন্ডেমিক প্রাণীগুলোর ক্ষেত্রে না, সমস্ত ময়ূর আমাদের ওরিয়েন্টাল এন্ডেমিক না, সমস্ত কাকাতুয়া এন্ডেমিক না, প্রত্যেকটারই স্পেসিফিক একটা টাইপ এখানকার এন্ডেমিক। তাহলে টাইপগুলো কি কি সেগুলো বলে ফেলি। কইয়ের মধ্যে নাপতে কই, রুইয়ের মধ্যে সবুজ রুই, নাপতে কই সবুজ রুই। দেন যদি বলি ব্যাঙের কথা, ব্যাঙের মধ্যে গাঢ় পাহাড়ি ব্যাঙ। আমাদের দেশে তো গাঢ় পাহাড় আছে তোমরা জানো। এই গাঢ় পাহাড়ি ব্যাঙ, আর কি ধরনের ব্যাঙ? আর আছে ড্যানিয়েল ব্যাঙ। ওকে, ঘড়িয়াল তো ঘড়িয়ালি। কাছিমের একটা ধরন হচ্ছে সিলেটি কাছিম। সিলেট তো আমাদের দেশ, সো সিলেটি কাছিম নিশ্চয়ই আমাদের দেশ যে অঞ্চল অর্থাৎ ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক হবে। ফাইন। দেন ময়ূরের মধ্যে একটা ধরন হচ্ছে বর্মি ময়ূর। বর্মি মানে কি? বার্মা থেকে এসেছে, তাই তো? তাহলে বর্মি ময়ূর। আর কাকাতুয়ার মধ্যে শুধুমাত্র সাদা কাকাতুয়া, শ্বেত কাকাতুয়া। ফাইন। আর বানরের মধ্যে কোনটা? বানরের মধ্যে হচ্ছে সিংহলেজি বানর। মানে চিন্তা করো একটা বানরের কত দুঃসাহস, সে সিংহের মতো লেজ ধারণ করে, সিংহলেজি বানর। ফাইন। তাহলে এরাই হচ্ছে আমাদের ওরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক প্রাণী। আমরা সবগুলো নাম একসাথে পড়ে ফেললাম। এবার চলো কোয়েশ্চেনটা অ্যান্সার করা ট্রাই করি। ব্ল্যাকফিশ, প্লাটিপাস, লেমুর কোনটাই অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সবুজ রুই। কোন ধরনের প্রাণী? অবশ্যই মাছ, তাই তো? সবুজ রুই হচ্ছে মাছ। আর বাদ বাকি অপশনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে প্লাটিপাস, জীবন্ত জীবাশ্ম প্লাটিপাস। এই প্লাটিপাস কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? আমরা জানি অস্ট্রেলিয়ান অঞ্চলের অন্তর্ভুক্ত, অস্ট্রেলিয়ান। ওকে, ফাইন। তাহলে চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে পত্রঝরা বনের উদ্ভিদ কোনটা? আমরা বলেছিলাম পত্রঝরা বনের উদ্ভিদ বললে একটা নাম যদি বলো তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে শাল। ওকে, শালবন বেশি থাকে মধুপুর, ভাওয়ালের গড় ওই অঞ্চলের দিকে। তো শাল হচ্ছে পত্রঝরা বনের সবচেয়ে ইম্পর্টেন্ট উদ্ভিদ, প্রধান উদ্ভিদ। এটার সায়েন্টিফিক নেমটাও ইম্পর্টেন্ট। সুন্দরীর পরেই যেটা সায়েন্টিফিক নেম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শাল। শালের সায়েন্টিফিক নেম কি? শাল ছড়িয়া। এভাবে মনে রাখতাম আমি, শাল ছড়িয়া। সো সরিয়া রোবাস্টা এটা হচ্ছে শালের বৈজ্ঞানিক নাম। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। বাদ বাকি যেগুলোর সায়েন্টিফিক নেম লেখা আছে সেগুলো কিন্তু একটাও খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলোর বাংলা নাম তোমাকে না জানলেও চলবে, বাট শাল ছড়িয়া রোবাস্টা এটা জানতেই হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফাইন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই।
নেক্সট প্রশ্নে বলছে নিচের কোনটি এক্স-সি2 সংরক্ষণ, এক্স-সি2 সংরক্ষণ কোনটা সেটা জানতে চাচ্ছে। তাহলে আমাদেরকে ফার্স্টে যেটা জানতে হবে সেটা হচ্ছে এন-সি2 এন্ড এক্স-সি2 সংরক্ষণ মানে কি। তাহলে চলো এটা আমরা একটু জেনে ফেলি। ইন-সি2 সংরক্ষণ মানে কি আর এক্স-সি2 সংরক্ষণ মানে কি। ওকে, তাহলে আমরা একটু লিখি, ইংলিশে লিখি ইন-সি2 আর একটা হচ্ছে এক্স-সি2, এক্স-সি2। এই যে ইন-সি2, এক্স-সি2 এদের নাম থেকেই কিন্তু অর্ধেক কথাবার্তা বোঝা যাচ্ছে। কিভাবে? ইন মানে তো ইন ভেতরে, আর সি2 কথাটা এসেছে সাইট থেকে বা প্লেস থেকে, সাইট বা প্লেস। তার মানে যেই জিনিসটা যেই জায়গার থাকার কথা ছিল সে সেই জায়গাতেই ইন আছে, সেই জায়গাতেই আছে। ওকে, তাহলে যদি কোনো একটা কিছুকে সে যেই প্লেসে থাকার কথা ছিল সেই প্লেসের ভেতরেই, ইনসাইড দিস প্লেস যদি রাখা হয় তখন সেটাকে আমরা বলবো ইন-সি2। ওকে, ইন-সি2। আর এক্স-সি2 মানে কি? এক্স-সি2 মানে হচ্ছে যে কোনো কিছু থেকে যদি এক্সিট করে দেওয়া হয়, যেই সি2 তে বা যেই প্লেসে বা যেই সাইটে সে ছিল সেই প্লেস বা সাইট থেকে তাকে যদি এক্সিট করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলবো এক্স-সি2 সংরক্ষণ পদ্ধতি। ফাইন, তাহলে এই যে ইন-সি2, এক্স-সি2 এগুলো আসলে কিসের পদ্ধতি বললাম? সংরক্ষণ পদ্ধতি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে উদ্ভিদ, প্রাণী এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাটা প্রিভেন্ট করার জন্য কৃত্রিমভাবে হোক বা প্রাকৃতিকভাবে হোক তাদেরকে সংরক্ষণ করার একটা ব্যবস্থা করা হয়। যদি প্রাকৃতিকভাবে একটা জীব যেই পরিবেশে জন্মেছিল, যেই প্লেসে জন্মেছিল সেই প্লেসেই তাকে রেখে তাকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়, তখন সেটাকে আমরা বলবো ইন-সি2 সংরক্ষণ পদ্ধতি। আর যদি সে প্রাকৃতিকভাবে যেই প্লেসে বা যেই সাইটে জন্মেছিল সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় কৃত্রিমভাবে অন্য কোনো জায়গায় রেখে তাকে যদি সংরক্ষণ করার ব্যবস্থা করা হয় তখন সেটা হচ্ছে এক্স-সি2 সংরক্ষণ পদ্ধতি। তো এদের থেকে এমসিকিউ এর জন্য কোনটা ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এদের উদাহরণ। চলো এদের উদাহরণগুলো একটু জেনে নিই। প্রথমত আমাদের ইন-সি2 সংরক্ষণ পদ্ধতি, এর আন্ডারে কি আছে? এর আন্ডারে আছে কয়েক ধরনের পার্ক। কি কি পার্ক? ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান, ইকো পার্ক, ইকো পার্ক যেখানে অনেক গাছপালা থাকবে, আর হচ্ছে সাফারি পার্ক যেখানে আমাদের সমস্ত প্রাণীগুলো মুক্ত অবস্থায় থাকবে, আমরা বন্দি অবস্থায় থাকবো, বন্দি অবস্থায় থেকে সেই প্রাণীগুলোকে দেখবো। ঠিক আছে, সাফারি পার্ক যারা গিয়েছো তারা তো জানো সাফারি পার্কে সমস্ত প্রাণীগুলো মুক্ত অবস্থায় থাকে, তারা তাদের ন্যাচারাল এনভায়রনমেন্টেই থাকে। আমরা একটা গাড়ির মধ্যে বসে থাকি, গাড়ির দরজা জানলা সব লাগানো থাকে, সেই গাড়ি দিয়ে আমরা ঘুরে ঘুরে তাদের জীবনযাপন এগুলো একটু দেখে এনজয় করি। চিড়িয়াখানার সাথে কিন্তু এটা খুবই উল্টা। চিড়িয়াখানাতে জীবজন্তু গুলোকে বন্দি করে রাখা হয়, মানুষরা হেঁটে হেঁটে দেখে। বাট সাফারি পার্কে আমরা মানুষরা বন্দি অবস্থায় থাকি, জীবজন্তুরা নর্মালি যেরকম ভাবে চলাফেরা করতো তারা কিন্তু সেভাবেই চলাফেরা করে। ফাইন, তাহলে এখানে আছে কি? এখানে আছে হচ্ছে 3টা পার্ক। এরপরে আছে জীবদের নির্ভয়ে থাকার জন্য দুই ধরনের ব্যবস্থা। একটা হচ্ছে অভয়ারণ্য, অভয়ারণ্য মানে কি? যেই অরণ্যের মধ্যে, যেই বনের মধ্যে তারা নির্ভয়ে থাকতে পারবে, অভয়ারণ্য। আরেকটা হচ্ছে অভয় আশ্রম, অভয় আশ্রম মানে যেই জায়গাটাতে তারা নির্ভয় থাকতে পারবে। একই কথা, কাছাকাছি কথাই। অভয়ারণ্যের মধ্যে থাকবে কি? সমস্ত জীব, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। আর অভয় আশ্রমে থাকবে শুধুমাত্র মাছ। সো মৎস্য অভয়াশ্রম, বন্যজীব অভয়ারণ্য। আর ফাইনালি আরেকটা ধরনের ইন-সিটু সংরক্ষণ পদ্ধতি হচ্ছে গেম রিজার্ভ। গেম রিজার্ভকে তোমরা একটা প্রাকৃতিক পার্কের মতোই মনে করতে পারো, বাট পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদিও এটা একটা প্রাকৃতিক জায়গা, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তুমি চাইলে সেখানে শিকার করতে পারবা। এটা আগে ছিল, হ্যাঁ, গেম রিজার্ভ বাংলাদেশে আগে ছিল যেখানে নাকি প্রাকৃতিক একটা জায়গা ছিল, কর্তৃপক্ষের পারমিশন নিয়ে শিকার করা যেত। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে আপাতত গেম রিজার্ভ নাই। আগে যে গেম রিজার্ভটা ছিল সেটা কোথায় ছিল? সেটা ছিল একেবারে প্রান্তীয় অঞ্চলে, হ্যাঁ, টেকনাফে। টেকনাফ আমরা জানি দক্ষিণ দিকের একেবারে প্রান্তীয় জায়গা তো এরকম টেকনাফের দিকেই, তাই না? তো টেকনাফে আগে একটা গেম রিজার্ভ ছিল, এখন সেটা আর গেম রিজার্ভ নাই, এখন সেটা হয়ে গেছে কি? এখন সেটা হয়ে গেছে অভয়ারণ্য। অভয়ারণ্য আগে ছিল টেকনাফে, এখন সেটা অভয়ারণ্য হয়ে গেছে। তাহলে মাথায় রাখতে হবে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ কোনটা, অ্যান্সার করবা টেকনাফ। কিন্তু মনে রাখবা এই টেকনাফ কিন্তু এখন আর গেম রিজার্ভ নাই, এখন অভয়ারণ্য হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু সেখানে আর শিকার করা যায় না।
ফাইন, তাহলে আমরা অনেকগুলো কথাবার্তা এখানে বলে ফেললাম। নেক্সট আমরা চলে আসি এক্স সিটু সংরক্ষণ পদ্ধতির কাছে। এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি, এক্স সিটু সংরক্ষণ এক্স সিটু সংরক্ষণ পদ্ধতিতে আমরা কিভাবে সংরক্ষণ করব? সবকিছুকে আমরা কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করব, তাই তো? কৃত্রিম পরিবেশ বলতে কি বোঝাচ্ছি? যত ধরনের প্রাণী আছে তাদেরকে চিড়িয়াখানায় রাখা হবে, বন্দি করে চিড়িয়াখানাতে রাখা হবে। যত ধরনের উদ্ভিদ আছে তাদেরকে বোটানিক্যাল গার্ডেনে রাখা হবে। মিরপুরে আছে দুইটা, আমরা জানি, পাশাপাশিই আছে। উদ্ভিদের জন্য বোটানিক্যাল গার্ডেন আর প্রাণীদের জন্য চিড়িয়াখানা, মিরপুরে দুইটাই আছে। এছাড়া এদের যে বীজগুলো আছে সেই বীজগুলোকে আমরা ফ্রিজ করে -20°C বরফ করে বীজ ব্যাংকে রাখতে পারি। ওকে, বীজ ব্যাংক। এছাড়াও আছে কি জিন ব্যাংক, জিন ব্যাংক। জিনগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা হবে, তাই নাম হচ্ছে জিন ব্যাংক। এছাড়াও কি থাকবে? এছাড়াও থাকবে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ, নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। নিম্ন তাপমাত্রায় আমরা কি সংরক্ষণ করব? অনেক কিছু সংরক্ষণ করতে পারি, যেমন এই যে বীজ ব্যাংকে বীজ সংরক্ষণ করা হয়, সেটাও কিন্তু নিম্ন তাপমাত্রায় সংরক্ষণেরই একটা উদাহরণ। ওকে ফাইন। এছাড়াও আছে ইনভিট্রো সংরক্ষণ, ইনভিট্রো তার মানে কোনো একটা অন্য জীবদেহে প্রবেশ করিয়ে সংরক্ষণ, ইনভিট্রো সংরক্ষণ। এছাড়াও হতে পারে পরাগ রেণু সংরক্ষণ, উদ্ভিদের ক্ষেত্রে পরাগ রেণু সংরক্ষণ, পরাগ রেণু সংরক্ষণ। ঠিক আছে, ফাইন। তাহলে এই সবগুলোর মধ্যে এমসিকিউ এর জন্য স্পেশালি মেনশন করতে হবে বীজ ব্যাংকের কথা। বীজ ব্যাংক থেকে প্রায় প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? বীজ ব্যাংকে কত °C তাপমাত্রায় বীজকে সংরক্ষণ করা হয়? অ্যান্সার হচ্ছে -20°C। কত পার্সেন্ট বীজ এভাবে সংরক্ষিত থাকে? মোটামুটি বলা যায় যে 70% বীজই সংরক্ষিত থাকে। বীজ সংরক্ষণ করছি, কেন সংরক্ষণ করছি? কারণ যাতে ভবিষ্যতে আমরা এই বীজগুলো অঙ্কুরিত করে নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। বাট দেখা যায় কি, আমরা যদি বীজকে সংরক্ষণ করতে চাই, 70% বীজ -20°C স্টোর থাকলে পরে গিয়ে সেটা অঙ্কুরিত হতে পারে, অঙ্কুরোদ্গম ক্ষমতা তার থাকে। বাট 30% বীজ এমন হয়, 30% বীজ এমন হয় যারা খুবই অবাধ্য। এই অবাধ্য বীজগুলোকে -20°C তুমি যদি সংরক্ষণ করে রাখো, তখন দেখা যাবে পরবর্তীতে গিয়ে ওর যে অঙ্কুরোদ্গম ক্ষমতা সেটাই নাই। আমরা বীজ রেখেছি যাতে অঙ্কুরোদ্গম করে নতুন উদ্ভিদ পেতে পারি, বাট এই 30%-এর অঙ্কুরোদ্গম ক্ষমতা হয়ে যায় নষ্ট। তো আমার এত কষ্ট করে বীজগুলো সংরক্ষণ করাই বৃথা। এই ধরনের বীজগুলোকে বলা হয় অবাধ্য বীজ। হ্যাঁ, অবাধ্য বীজকে ইংলিশে কি বলা হয়? রিক্যালসিট্রেন্ট বীজ, রিক্যালসিট্রেন্ট বীজ। রিক্যালসিট্রেন্ট কথাটার মানেই হচ্ছে অবাধ্য। রিক্যালসিট্রেন্ট বীজ, তারা অবাধ্য, তাদেরকে -20°C এর মধ্যেও সংরক্ষণ করে রাখা যায়নি, তাদের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ফাইন, তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন এই স্লাইডে পড়ে ফেললাম। এবার চলো আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করি। প্রশ্নে বলেছে নিচের কোনটি এক্স সিটু সংরক্ষণ? গেম রিজার্ভ না, গেম রিজার্ভ ইন সিটু সংরক্ষণ। সাফারি পার্ক, ইকো পার্ক, এই পার্কগুলো ইন সিটু সংরক্ষণ। লাস্টলি যেটা চিড়িয়াখানা, ডেফিনেটলি সেই চিড়িয়াখানায় হচ্ছে এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নিচের কোনটি এক্স সিটু সংরক্ষণ? আবারও আসছে একই ধরনের প্রশ্ন। জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক নাকি ইকো পার্ক? তোমরা যেটা কনফিউজ হয়ে যাও, সমস্ত উদ্যানই মনে হয়, সমস্ত উদ্যানই মনে হয় ইন সিটু সংরক্ষণ, বাট না, এই যে বোটানিক্যাল গার্ডেন, এই গার্ডেনটা কিন্তু আমাদের এক্স সিটু সংরক্ষণ। ঠিক আছে, ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান এটা যদিও ইন সিটু সংরক্ষণ, বাট বোটানিক্যাল গার্ডেন এটা কিন্তু ইন সিটু না, এটা এক্স সিটু সংরক্ষণ। কারণ কি, বোটানিক্যাল গার্ডেনে যারা ঘুরতে গিয়েছো তারা জানো এখানে কি করা হয়, বিভিন্ন প্রজাতির উদ্ভিদগুলোকে এনে এখানে লাগানো হয়েছে। সব প্রজাতির উদ্ভিদের আসলে এখানে থাকার কথা ছিল না, সে এখানকার জন্য হয়তো অভিযোজিত পারফেক্টলি ছিল না, বাট স্টিল তাকে এখানে এনে রাখা হয়েছে। এটা সে প্রাকৃতিক ভাবে জন্মায়নি এখানে সে। তো বোটানিক্যাল গার্ডেন কিন্তু একটা এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। ফাইন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে কোনটি ইন সিটু সংরক্ষণ পদ্ধতি? ইকো পার্ক, বোটানিক্যাল গার্ডেন, বীজ ব্যাংক, চিড়িয়াখানা। আমরা জানি চিড়িয়াখানাতে কৃত্রিম ভাবে প্রাণীগুলোকে রাখা হয়, আমরা মানুষরা গিয়ে গিয়ে দেখি, তো এটা অবশ্যই এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। বীজ ব্যাংক এটাও এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি, -20°C বীজগুলোকে কৃত্রিম ভাবে সংরক্ষণ করা হচ্ছে। বোটানিক্যাল গার্ডেন এটাও নিশ্চয়ই এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। সো আমাদের যে ইকো পার্ক আছে, এই যে ইকো পার্ক, এই ইকো পার্কই হচ্ছে একমাত্র ইন সিটু সংরক্ষণ পদ্ধতি, তাই তো? নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোনটি
এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। দেখো মোটামুটি একই কোয়েশ্চেন কিন্তু বারবার আসছে, তার মানে এই টপিক থেকে কোনটা ইন সিটু পদ্ধতি কোনটা এক্স সিটু পদ্ধতি এমসিকিউ এর জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফাইন। সাফারি পার্ক, হালদা নদী, গেম রিজার্ভ, জার্ম প্লাজম ব্যাংক। হালদা নদী এটা কি জানো? হালদা নদী হচ্ছে আমাদের এক ধরনের মৎস্য অভয়াশ্রম। মৎস্য অভয়াশ্রম, হালদা নদী হচ্ছে মৎস্য অভয়াশ্রম। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কার্প জাতীয় মাছ, কার্প জাতীয় যে মাছ আছে না, কার্প জাতীয় মাছের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। হালদা নদীতে প্রচুর কার্প জাতীয় মাছ জন্মায়। ফাইন। সাফারি পার্ক, সাফারি পার্ক এটা প্রাকৃতিক জায়গা, এই সাফারি পার্কও নিশ্চয়ই ইনসিটু সংরক্ষণ পদ্ধতি, অভয়াশ্রমের মতোই ইনসিটু সংরক্ষণ পদ্ধতি। গেম রিজার্ভ সেও ইনসিটু সংরক্ষণ পদ্ধতি। তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে জার্ম প্লাজম ব্যাংক। হ্যাঁ, জার্ম প্লাজম ব্যাংক, জিন ব্যাংক, জার্ম প্লাজম ব্যাংক, জিনের সাথে রিলেটেড যেগুলো এই সব কিছুই হচ্ছে আলটিমেটলি এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। যে কোনো ব্যাংক, এক কথা মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, যে কোনো ব্যাংক, হ্যাঁ ব্যাংক তো একটা কৃত্রিম ভাবে টাকা রাখার জায়গা, তাই তো? ইচ্ছা করে তো আর ব্যাংক নিজে থেকে টাকা রাখছে না, আমি তোমার তোমার আমার সবার টাকা ব্যাংকে রাখা হচ্ছে, কৃত্রিম ভাবে রাখা হচ্ছে। তাহলে সমস্ত ব্যাংক হচ্ছে এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। জাস্ট এটা মাথায় রাখলে কিন্তু অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তুমি করে ফেলতে পারবে। ফাইন, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। মাধবকুণ্ড একটি, মাধবকুণ্ড কি? আমরা যারা মাধবকুণ্ডে হয়তো ঘুরতে গিয়েছি তারা জানি মাধবকুণ্ডে কিন্তু একটা ইকো পার্ক আছে। মাধবকুণ্ড একটা জায়গার নাম, সেই জায়গার মধ্যে কিন্তু একটা ইকো পার্ক আছে যার নাম হচ্ছে মাধবকুণ্ড ইকো পার্ক, মাধবকুণ্ড ইকো পার্ক। আর গেম রিজার্ভ কোথায় আছে আমরা জানি, গেম রিজার্ভ আগে ছিল টেকনাফে, এখন আর কোথাওই নাই। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে আবারও চলে এসেছে এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি কোনটা? এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি তার মানে কৃত্রিম ভাবে করা হবে। বোটানিক্যাল গার্ডেন অবশ্যই এক্স সিটু, সিড ব্যাংক, ব্যাংক আছে তার মানে এক্স সিটু হবে। পার্ক যেগুলো ছিল আমাদের, সেই পার্ক গুলো কিন্তু ছিল ইন সিটু, তাই না? পার্ক ছিল ইন সিটু, ন্যাশনাল পার্ক হোক, সাফারি পার্ক হোক, ইকো পার্ক হোক, এই পার্কগুলো ছিল ইন সিটু সংরক্ষণ পদ্ধতি। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 1 and 2, এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার, এ নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে বীজকে শুকিয়ে -20°C তাপমাত্রায় ফ্রিজিং করলে অধিকাংশ বীজই শতাব্দী ধরে সংরক্ষণ করা যায়। সংরক্ষণ শুধু করলে হবে না, তাদের অঙ্কুরোদ্গম ক্ষমতাটাও অক্ষুণ্ণ থাকে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের যে অঙ্কুরোদ্গম ক্ষমতাটা, অঙ্কুরোদ্গম ক্ষমতাটা একেবারে পারফেক্ট থাকে, একেবারে ভালোভাবে থাকে। বাট 30% এর এই ব্যাপারটা থাকে না। এই যে 30 ভাগ বীজ, এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় অবাধ্য বীজ, অর্থাৎ রিক্যালসিট্রেন্ট বীজ। হ্যাঁ, রিক্যালসিট্রেন্ট বাংলা হচ্ছে অবাধ্য। ফাইন, তাহলে আমরা চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে শিক্ষা সফরে শিক্ষার্থীরা চিড়িয়াখানার মতো পর্যটক আকৃষ্টকারী এমন একটা এলাকায় গেলে যেখানে পর্যটকরা সুরক্ষিত যানবাহনে চড়ে, তাহলে তারা যানবাহনে চড়ে যাচ্ছে, পর্যটকরা যানবাহনে চড়ে যাচ্ছে, আর বন্য প্রাণীরা আছে কিভাবে? বন্য প্রাণীরা আছে উন্মুক্ত ভাবে। ঠিক আছে, তাহলে বন্য প্রাণীরা উন্মুক্ত ভাবে চলাচল করছে, উন্মুক্ত চারণকারী, আর যারা পর্যটক তারা যানবাহনে বসে আছে, বন্দি আছে। তাহলে আমরা বুঝতেই পারছি উদ্দীপকের সংশ্লিষ্ট এলাকাটা আসলে কি? সেটা কি চিড়িয়াখানা? অবশ্যই না, সেটা হচ্ছে সাফারি পার্ক। ওকে, তাহলে চিড়িয়াখানা আর সাফারি পার্কের মধ্যে পার্থক্যটা আই হোপ এখন ক্লিয়ার। যখন যানবাহনে মানুষ বসে থাকবে, বন্দি থাকবে, তখন সেটা সাফারি পার্ক। যখন প্রাণীরা বন্দি থাকবে তখন সেটা হচ্ছে চিড়িয়াখানা। যেহেতু প্রাণী বন্দি আছে, সে তার ন্যাচারাল ইনহ্যাবিটেটে নাই, সে তার ন্যাচারাল যে বাসস্থান সেখানে নাই, তো এটা কি? এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। সাফারি পার্কে সে তার ন্যাচারাল বাসস্থানে আছে, তো এটা কি? ইন সিটু সংরক্ষণ পদ্ধতি। ফাইন, নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে বলছে টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? এখন তো টাঙ্গুয়ার হাওর অনেক ফেমাস, তোমরা অনেকেই হয়তো ঘুরতে গিয়েছো। টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত, তাই না? সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওর অবস্থিত। নেক্সট প্রশ্নে চলে যাই। কোনটি বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ? ওই যে বললাম এটা আসলে বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ ছিল। 15তে আসা কোয়েশ্চেন তো, তখন এটা গেম রিজার্ভ ছিল। সেটা কোনটা ছিল? অবশ্যই আমাদের টেকনাফ গেম রিজার্ভ, তাই তো? টেকনাফ একটা গেম রিজার্ভ ছিল। এখন সেটা কি হয়ে গেছে? এখন সেটা কি হয়ে গেছে? এখন সেটা হয়ে গেছে অভয়ারণ্য। অভয়ারণ্য, টেকনাফ গেম রিজার্ভ এখন হয়ে গেছে কি? একটা অভয়ারণ্য। ফাইন, নেক্সট প্রশ্নে চলে যাই। বাংলাদেশে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে সুপরিচিত কোনটা? কার্প জাতীয় মাছের বলেছে, কার্প জাতীয় মাছ তার মানে কার্পের মধ্যে তো একটা মেজর কার্প ছিল কি? রুই, তাই না?
তোমরা সেকেন্ড চ্যাপ্টারের ক্ষেত্রে পড়েছো। তো এরা আসলে কোন জায়গায় প্রজনন করে বেশি? হালদা নদী, তাই তো? হালদা নদী সেকেন্ড চ্যাপ্টারেও তোমরা পড়েছো, এই চ্যাপ্টারের আন্ডারে এই প্রশ্নটা আছে। হালদা নদী কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ফাইন, নেক্সট প্রশ্নে চলে যাই। বিলুপ্তপ্রায় উদ্ভিদ কোনটা? কোনটা বিলুপ্তপ্রায় উদ্ভিদ? দেখো তো, কমন সেন্স থেকে এটা আনসার করা যায়। সুন্দরী, আম, লিচু এই সমস্ত গাছ তোমরা দেখো না? সুন্দরবনে সুন্দরী গাছ তো থাকবেই, অনেক বেশি থাকে বলেই তো সুন্দরবনের নাম সুন্দরবন। আম গাছ, লিচু গাছ যদি বিলুপ্তই হয়ে যেত তাহলে কি আমরা এত কমনলি আম লিচু খেতে পারতাম? ডেফিনেটলি না, তাই তো? তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে তালিপাম। তালিপাম। আরো কয়েকটা যদি বিলুপ্তপ্রায় উদ্ভিদের কথা বলি বাংলাদেশের, তাহলে বলা যেতে পারে মল্লিকা ঝাঁঝির কথা। মল্লিকা ঝাঁঝি, মল্লিকা ঝাঁঝি। এছাড়াও হতে পারে খুদে বরলা, খুদে বরলা। হতে পারে করুদ, করুদ। হতে পারে রোটেলা, রোটেলা। ঠিক আছে, তাহলে মল্লিকা ঝাঁঝি, খুদে বরলা, করুদ, রোটেলা এরা সবাই কি? এরা সবাই হচ্ছে বাংলাদেশের বিলুপ্তপ্রায় উদ্ভিদ। বিলুপ্তপ্রায়, বিলুপ্তপ্রায় উদ্ভিদ, বিলুপ্তপ্রায় উদ্ভিদ। ফাইন, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? নেক্সট কোয়েশ্চেনে বলছে নিচের কোনটি তালিপাম এর বৈজ্ঞানিক নাম? তার মানে একটু আগে আমরা যে লুপ্তপ্রায় উদ্ভিদ পড়লাম, বিলুপ্তপ্রায় উদ্ভিদ, সেই তালিপামের বৈজ্ঞানিক নাম কি? তালিপামের বৈজ্ঞানিক নামের মধ্যে তালি থাকবে। ওকে, যেহেতু তালিপামের বৈজ্ঞানিক নাম, অবশ্যই বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে তালি থাকবে। কোরাইফা তালিয়েরা, এই যে এই যে সায়েন্টিফিক নেমটা আছে এটাই হচ্ছে তালিপামের বৈজ্ঞানিক নাম। তালিপামের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। ফাইন, তাহলে তালিপামের বৈজ্ঞানিক নাম কি? তালিপামের বৈজ্ঞানিক নাম হচ্ছে কোরাইফা তালিয়েরা। আর বাদ বাকি যে বৈজ্ঞানিক নামগুলো আছে না, এগুলো হচ্ছে আমাদের বিলুপ্তপ্রায় উদ্ভিদ। বাকি যেই চারটা আছে সেই চারটার মধ্যে তিনটার বৈজ্ঞানিক নাম। যেমন মল্লিকা ঝাঁঝি, এটার বৈজ্ঞানিক নাম কি? এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে এলড্রোভান্ডা ভেসিকুলোসা। এটা হচ্ছে মল্লিকা ঝাঁঝি, মল্লিকা ঝাঁঝি, মল্লিকা ঝাঁঝি। ফাইন, নেক্সট হচ্ছে লিকুয়ালা পেলটাটা, লিকুয়ালা পেলটেজ। এটা আসলে কার বৈজ্ঞানিক নাম? এটা আসলে আমাদের করুদের বৈজ্ঞানিক নাম, করুদ, করুদ। আর লাস্টলি কেনেমা, কেনেমা কার বৈজ্ঞানিক নাম? কেনেমা হচ্ছে আমাদের খুদে বরলার বৈজ্ঞানিক নাম, খুদে বরলা, খুদে বরলা। আমি মনে রাখতাম কিভাবে জানো? আমি মনে রাখতাম হচ্ছে এই যে খুদে বরলা, কয় শ একটু যুক্ত বর্ণ আছে, একটু টাফ। কেনেমা, এখানেও দেখো তো কেনেমা প্রোনাউন্সিয়েশনটা কিন্তু একটু ঝামেলা, কে আছে তারপর আবার এন আছে, একটু অদ্ভুত। তো কেনেমা, খুদে বরলা। কেনেমা খুব কমনলি কিন্তু কে এর পরে এন আসলে ইংলিশে থাকে না। তো এখানে কেনেমা প্রোনাউন্স করতে ঝামেলা, খুদে বরলা কিও উচ্চারণ করতেও কিন্তু ঝামেলা। লিকুয়ালা পেলটাট, পেলটেড যেটা করুদ, এটা এমনিই মনে থাকতো আমার। আর মল্লিকা ঝাঁঝি, ঝাঁঝি যদি বাজানো হয় প্রচুর ঝনঝন করে শব্দ হবে, হ্যাঁ, একেবারে ঝনঝন করে শব্দ করে সবকিছু ভেঙে ফেলবে। তো ভান্ডা, ভান্ডা ভাঙলে যেমন শব্দ হয়, ঝাঁঝিতেও অনেক বেশি শব্দ হয়। তো এলড্রোভান্ডা এটা হচ্ছে মল্লিকা ঝাঁঝি, এভাবে মনে রাখতাম আর কি। ফাইন, আর যেটা লাস্টলি রোটেলা ছিল, রোটেলার সায়েন্টিফিক নেম শুরুই হয় রোটেলা দিয়ে। ওকে, এভাবেই কিন্তু আমরা বিলুপ্তপ্রায় উদ্ভিদের যে সায়েন্টিফিক নেমগুলো আছে সেগুলো ইজিলি মনে রাখতে পারি। নেক্সটে চলে যাই। নেক্সট প্রশ্নে বলছে তালিপামের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? তালিপাম সম্পর্কে বলছে জীবনে একবার ফুল ও ফল দেয়। হ্যাঁ, তালিপাম আসলে জীবনে একবার ফুল দেয়, একবার ফল দেয়, এই জন্য কিন্তু সেটা খুব সহজে বিলুপ্ত হয়ে যেতে পারে। যদি একবার ফুল ফল দিয়ে একটা উদ্ভিদ মারা যায়, তাহলে ওই জীবটা থেকে, ওই উদ্ভিদটা থেকে যে কয়েকটা ফল হয়েছে সেই কয়েকটা ফলের বীজ দিয়ে কিন্তু আবার নতুন উদ্ভিদ হতে পারবে। যদি বারবার ফল দিত, বেশি বেশি ফল থাকতো, বেশি বেশি বীজ পেতাম, খুব সহজে এদেরকে টিকিয়ে রাখা যেত। ফাইন, নেক্সট বলছে পৃথিবীর সর্বশেষ বন্য তালিপাম বাংলাদেশে 2001 সালে মারা যায়। না, বাংলাদেশে এটা 2001 সালে না, 2012 সালে মারা গিয়েছে। ঠিক আছে, সো অপশন বি কিন্তু ভুল। লাস্টেটা যদি আমি চেক নাও করি তাহলে আমি বলতে পারি 1 and 3 কারেক্ট অ্যান্সার। বাট লাস্টেটাতে কি বলেছে? IUCN তালিপামকে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড ঘোষণা করেছে। অবশ্যই এটা বিলুপ্ত প্রায়, আমরা তো পড়ে এসেছি। তো এটাকে এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড ঘোষণা করা হয়েছে। এটা কারেক্ট অ্যান্সার কি 1 and 3, বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফাইন, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য কি? বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য কি?
ফাইন, আমরা জানি ইকোলজিক্যাল পিরামিড আসলে কয় ধরনের? 3 ধরনের, তাই না? কি কি ছিল? একটা হচ্ছে জীবের সংখ্যার ভিত্তিতে সংখ্যার পিরামিড, আরেকটা ছিল ভরের ভিত্তিতে বায়োমাসের পিরামিড, লাস্টলি শক্তির ভিত্তিতে শক্তির পিরামিড, তাই তো? ওভারঅল ইকোলজিক্যাল পিরামিড হচ্ছে এই 3 টাইপেরই। প্রশ্নে এসেছে বায়োমাসের পিরামিড সম্পর্কে। যে কোনো পিরামিড, যখনই আমরা বলবো পিরামিড, তার মানে কি একদিক থাকবে প্রশস্ত আর একদিক থাকবে কি কম্পারেটিভলি চিকন, তাই তো? কম্পারেটিভলি থাকবে আর এক দিকটা সরু, একটা প্রশস্ত দিক থাকবে আর একটা থাকবে হচ্ছে সরু দিক। একটা সাইডে যদি প্রশস্ত সাইডটাতে যদি উৎপাদক থাকে আর একেবারে সরু অংশে যদি আমাদের তৃতীয় স্তরের খাদক থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, তৃতীয় স্তরের খাদকের ক্ষেত্রে সংখ্যা কম, শক্তি কম, ভরও কম, তাই তো? আমরা যদি সংখ্যার পিরামিড চিন্তা করি, তখন যদি একেবারে পিরামিডের শীর্ষর দিকে তৃতীয় স্তরের খাদক থাকে, তাহলে আমরা বলতেই পারি খাদ্য শৃঙ্খলের মধ্যে তৃতীয় স্তরের খাদকের সংখ্যা কম, তাদের আসলে জীব ভর বা বায়োমাসও কম, তাদের ক্ষেত্রে শক্তি সরবরাহটাও হয় কত? কম, তাই তো? বাট কম্পারেটিভলি উৎপাদকদের ক্ষেত্রে দেখা যাবে কি সংখ্যাও বেশি, জীব ভর বা বায়োমাস সেটাও বেশি, শক্তিটাও বেশি, তাই না? আমি যদি পিরামিডের একেবারে ওপরের দিকে তৃতীয় স্তরের খাদকের কথা চিন্তা করি আর নিচের দিকে উৎপাদকের কথা চিন্তা করি, তাহলে ব্যাপারটা অনেকটা এরকমই হয়। ফাইন, তাহলে এবার আমরা কোয়েশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করি। প্রশ্নে বলছে কি বায়োমাসের পিরামিডের বৈশিষ্ট্য কি? শুষ্ক ওজনের উপর নির্ভর করে। হ্যাঁ, অবশ্যই বায়োমাসের পিরামিডের ক্ষেত্রে শুষ্ক ওজনও থাকতে পারে, আর্দ্র ওজন, ভেজা ওজন, যেটা একেবারে সজীব অবস্থায় জীবের ওজন, সেটাও থাকতে পারে, অর্থাৎ শুষ্ক ওজনের উপর নির্ভর করে, এটা কারেক্ট। নেক্সটে বলছে জীব ভর নিচ থেকে ওপরের দিকে কমতে থাকে। হ্যাঁ, অবশ্যই আমি যদি একটা পিরামিড আঁকি, উল্টা পিরামিড না আঁকি, তাহলে কিন্তু নিচ থেকে ওপরের দিকে দেখা যাবে কি আস্তে আস্তে জীবভর কমতেছে, কমার কারণে উপরের দিকটাকে, শীর্ষটাকে আমরা একটু সরু করে এঁকেছি, তাই তো? তো এটাও কারেক্ট। সর্বোচ্চ খাদক পর্যায়ে, তার মানে তৃতীয় স্তরের খাদক পর্যায়ে ভরের পরিমাণ কম। হ্যাঁ, অবশ্যই আমি যদি উল্টানো পিরামিডের কথা চিন্তা না করি, নর্মাল পিরামিডের কথা চিন্তা করি, তাহলে এটাও কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার কি হবে? 1 2 3 ডি নাম্বারটা হবে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে কিন্তু হবে ডি নাম্বারটা, 1 2 3 ডি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ব্যাকটেরিয়া ও ছত্রাককে সাধারণত কি বলা হয়? আমরা জানি আমাদের যে বাস্তুতন্ত্র আছে, বাস্তুতন্ত্রতে আসলে বিভিন্ন ধরনের জীব থাকে, তাই না? এই যে বিভিন্ন ধরনের জীব থাকে, তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জীব আর জড়। বিভিন্ন ধরনের জীব না, আসলে বাস্তুতন্ত্রে তো সবই থাকে, জীবও থাকে, জড়ও থাকে। ওভারঅল আমরা গ্রসলি এই দুইটা ভাগে ভাগ করতে পারি। জড়র মধ্যে কেউ কেউ হচ্ছে জৈব উপাদান, কেউ কেউ অজৈব উপাদান, কেউ কেউ হচ্ছে ভৌত উপাদান। আর জীবের মধ্যে আছে কে কে? একটা হচ্ছে উৎপাদক শ্রেণী, আর একটা খাদক শ্রেণী, লাস্টলি বিয়োজক শ্রেণী। এই যে বিয়োজক শ্রেণীরা, ওরা করে কি? ওরা মৃত যে জীব দেহ আছে, সেই জীব দেহ থেকে নিজের খাদ্য গ্রহণ করে। এই জন্য এদের আরেকটা নাম কি? এই জন্য এদের আরেকটা নাম কিন্তু স্যাপ্রোফাইট। ওকে, স্যাপ্রোফাইট বা স্যাপ্রোফাজ বলতে পারি, ঠিক আছে? স্যাপ্রোফাজ মানে কি? স্যাপ্রোফাজ মানেই হচ্ছে কিন্তু মৃত জীব দেহ থেকে তারা খাদ্য গ্রহণ করে। এরকম স্যাপ্রোফাজ কারা কারা আছে? এরকম স্যাপ্রোফাজ কিন্তু আছে আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক। তো ডেফিনেটলি এরা হচ্ছে এক ধরনের বিয়োজক। বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এরা হচ্ছে সাধারণত বিয়োজক, বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে আবার একটা উদ্দীপক দেয়া আছে। উদ্দীপকে বলছে আরশি গ্রীষ্মের ছুটিতে দাদা বাড়িতে বেড়াতে গেল। গোসল করার সময় সে দেখতে পেল পুকুরের পানি বেশ সবুজ এবং পানিতে জলজ মাকড়সা, মলা, ঢেলা, তেলাপিয়া, শোল মাছ আছে। প্রথমত কথা হচ্ছে পানি সবুজ। পানি কেন সবুজ হবে? পানির কালার তো সবুজ না। পানি সবুজ থাকার কারণ ডেফিনেটলি এখানে কিছু শৈবাল আছে। আমরা বলি পানিতে শ্যাওলা আছে, শ্যাওলা মানে তো আসলে এক ধরনের শৈবাল, তাই তো? তাহলে পানি সবুজ মানে সেখানে অবশ্যই শৈবাল আছে। আর কি কি আছে পানিতে? আর আছে হচ্ছে জলজ মাকড়সা, আছে মলা মাছ, ঢেলা মাছ, তেলাপিয়া মাছ, আর আছে শোল মাছ। আবার পুকুরের পাড়ের কাছে আছে দুইটা পাখি, একটা হচ্ছে মাছরাঙা আর একটা হচ্ছে বক পাখি। এবার বলছে কি উদ্দীপকের যে বাস্তু সংস্থানটা সেটা কোন ধরনের? যেহেতু সে একটা পুকুরের মধ্যে একটা বাস্তুতন্ত্র দেখেছে, একটা বাস্তু সংস্থান দেখেছে, ডেফিনেটলি পুকুরে যেহেতু আছে, এটা একটা পানির সাথে রিলেটেড বাস্তু সংস্থান। এবং কোন ধরনের পানি? এটা কি লোনা পানি? ডেফিনেটলি না, এটা তো সমুদ্র না, এটা হচ্ছে অবশ্যই মিঠা পানি। তো এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অবশ্যই এ, মিঠা পানির বাস্তু সংস্থান হচ্ছে এটা। লোনা পানির বাস্তু সংস্থান আমরা সমুদ্রের কাছাকাছি এলাকাগুলোতে দেখতে পাবো। ফাইন,
নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে একই উদ্দীপক থেকে বলেছে কোনটি উদ্দীপক সংশ্লিষ্ট ইকোলজিক্যাল পিরামিডের উপযুক্ত উদাহরণ। আমি যদি ইকোলজিক্যাল পিরামিডের কথা চিন্তা করি তার মানে অবশ্যই আমাকে উৎপাদক থেকে শুরু করে গ্র্যাজুয়ালি উপরের দিকে খাদক পর্যন্ত যেতে হবে। কোনটা আসলে একদম পারফেক্ট? আমরা আসলে প্রকৃতপক্ষে একটা খাদ্য শৃঙ্খল এখানে দেখতে পাচ্ছি। খাদ্য শৃঙ্খল, কোন খাদ্য শৃঙ্খলটা পারফেক্ট? ইকোলজিক্যাল পিরামিডের কথা চিন্তা করলে কোন খাদ্য শৃঙ্খলটা এখানে পারফেক্ট সেটা আমাকে চিন্তা করতে হবে। এখন যে কোনো খাদ্য শৃঙ্খলের একেবারে শুরুর দিকে থাকবে কি? উৎপাদক, তাই না? আমাদের এই যে বাস্তু সংস্থানটা ছিল সেখানে উৎপাদককে অবশ্যই ওই যে পানি সবুজ করেছে যে সেই শৈবাল। তাহলে আমরা ফার্স্টে খুঁজে বের করি শৈবাল আছে কোথায়। শৈবাল যেগুলোতে প্রথমে আছে সেগুলো আমার কারেক্ট অ্যান্সার হতে পারে। শৈবাল যদি প্রথমে না থাকে, শৈবাল যদি পরে থাকে তাহলে কিন্তু হবে না। শৈবাল পরে থাকলে কখনোই হবে না। ফাইন। এরপরে আমরা ধাপে ধাপে যেই সমস্ত অপশন পেলাম প্রাইমারিলি সিলেক্টেড যাদের শুরুতে শৈবাল আছে সেগুলোকে চেক করা শুরু করি। প্রথমটা আগেই বাদ, কারণ শৈবাল শুরুতে নাই। উৎপাদক শুরুতে না থাকলে সেই খাদ্য শৃঙ্খল আসলে কারেক্ট না। পরেরটাতে যাই। শৈবাল থেকে জলজ মাকড়সা, সেখান থেকে মলা, সেখান থেকে মাছরাঙা। আচ্ছা ঠিক আছে, এটাকে একটু কনসিডারেশনে রাখলাম। পরেরটাতে দেখি। পরেরটাকে বলছে শৈবাল থেকে মলা মাছ, সেখান থেকে মাছরাঙা, মাছরাঙাকে খাচ্ছে শোল মাছ। এটা কি আসলেই সম্ভব? মাছরাঙাকে কি কখনো আসলে শোল মাছ খাইতে পারে? মাছরাঙা তো বেশ বড় সড়ো, এত বড় মাছরাঙা কি শোল মাছ খাবে? না, শোল মাছ কিন্তু মাছরাঙা খাবে না। তো এই অপশনটা বাদ হয়ে গেল। 3 নাম্বার অপশন বাদ। 2 নাম্বার অপশনে চেক করি। শৈবাল, শৈবালকে খাচ্ছে শোল মাছ। এত বড় একটা শোল মাছকে একটা মলা মাছ খাচ্ছে, এটা কি কখনো সম্ভব? এটাও কিন্তু সম্ভব না। তো আমার ডি নাম্বার অপশনে বাদ। আমি বুঝতেই পারছি তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করার টেকনিক কি। তোমাকে ফার্স্টে চিন্তা করতে হবে উৎপাদক প্রথমে আছে কোন খাদ্য শৃঙ্খলে। আমরা পেয়েছি বি, সি, ডি এই তিনটাকে। তারপরে তোমাকে চিন্তা করতে হবে ওকে তাহলে এ আগেই বাদ, এই তিনটার মধ্যে আমরা পরের স্টেপে স্টেপে যাব। স্টেপ বাই স্টেপ যখন দেখবো যে একটা ছোট কিছু একটা বড় কিছু খেয়ে ফেলছে যেটা আসলে পসিবল না, তো সেই অপশনগুলো বাদ হয়ে যাবে। এভাবেই কিন্তু আমাদের সি আর ডি নাম্বার অপশন বাদ হয়ে গেল। বাকি থাকলেই হচ্ছে বি নাম্বার অপশন। তো বি হবে কারেক্ট অ্যান্সার। ফাইন, নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে বলছে কি নাহিদ টেলিভিশনে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখছিল, তাতে এমন একটা বনের উপর প্রতিবেদন দেখাচ্ছিল যেখানে প্রাণীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, কুমির ছিল। বনের মাটি ছিল কর্দমাক্ত এবং উদ্ভিদগুলো ছিল বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। আরেকটা কি পয়েন্ট হচ্ছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার আসলে কোথায় থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার থাকে আসলে সুন্দরবনে। আর এই যে সুন্দরবন, এই সুন্দরবনটা কোন ধরনের? এই সুন্দরবনটা এই সুন্দরবনটা আসলে কোন ধরনের বন? আমরা জানি সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ বন। এখানে যে উদ্ভিদগুলো আছে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ। এরা আসলে কি ধরনের উদ্ভিদ? এরা আসলে আমাদের সেই চিরচেনা হ্যালোফাইট। বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মানেই হচ্ছে হ্যালোফাইট, যাদের মধ্যে শ্বাসমূল থাকবে, যাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে জরায়ুজ অঙ্কুরোদ্গম হতে পারে। ফাইন, প্রশ্নে কি বলছে দেখি। উদ্দীপকে উল্লেখিত বনটা অর্থাৎ এই যে সুন্দরবন সেটা কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ আর ভারত মিলেই তো থাকে সুন্দরবন, তাই না? বেশিরভাগটাই হচ্ছে বাংলাদেশে। তো এই যে সুন্দরবন সেটা তাহলে কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? অবশ্যই আমাদের ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই না? কারণ কি? কারণ এটা আছে হচ্ছে মেইনলি বাংলাদেশে। বাংলাদেশে থাকে বেশিরভাগটা 60% হয়তো, আর হচ্ছে ভারতে। বাংলাদেশ আর ভারত মিলে যেহেতু আছে ডেফিনেটলি এটা হবে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে বলছে কি একই উদ্দীপক উল্লেখিত প্রাণীগুলো বর্তমানে বাংলাদেশে কোন ব্যবস্থায় সংরক্ষিত? আমরা যে বললাম ইনসিটু সংরক্ষণ আর এক্সিটু সংরক্ষণ, এদের মধ্যে কোনটায় তারা সংরক্ষিত? বুঝতেই পারছি তারা আসলে সুন্দরবনে আছে। তারা আছে সুন্দরবনে। এই সুন্দরবন তাদের জন্য সবচেয়ে সেফ একটা জায়গা। এখানে থাকলে তারা নির্ভয়ে থাকতে পারে। এটাই তাদের ন্যাচারাল ইনহেবিটেড, জন্ম থেকে তারা এখানে আছে। তো এই যে সুন্দরবন এটা অবশ্যই এক ধরনের অভয়ারণ্য। এখানে তারা নির্ভয়ে নিজেদের মতো করে থাকতে পারে। এখানে জন্ম থেকেই তারা আছে, নিজেদের মতো করে তারা থাকতে পারে বলে এটা হচ্ছে অভয়ারণ্য। এন্ড এটা অবশ্যই একটা ইনসিটু সংরক্ষণ পদ্ধতি। ইনসিটু সংরক্ষণ পদ্ধতি। নেক্সট প্রশ্নে কি বলছে? নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, উদ্দীপকে বলছে ইউরোপের সমগ্র অংশ এম নামক প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। ইউরোপের সমগ্র অংশ কোন একটা প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। সেই অঞ্চলে অনেক মেরুদণ্ডী প্রাণী পাওয়া যায়। ভেরি ফাইন। তাহলে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে পুরো ওয়ার্ল্ড ম্যাপ কল্পনা করলে ওয়ার্ল্ড ম্যাপের ওপরের দিকে আর্কটিক রিজিয়নের দিকে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে প্যালিআর্কটিক, একটা নিয়ে আর্কটিক। এই যে প্যালিআর্কটিক,
এই প্যালিআর্কটিকের মধ্যে অনেকগুলো অংশ ছিল, তাই না? প্যালিআর্কটিক রিজিয়নটা অনেক বড় ছিল। সম্পূর্ণ ইউরোপ সেখানে ছিল, এশিয়ার উত্তর অংশের কিছু দেশ সেখানে ছিল, আবার আফ্রিকার উত্তর অংশটাও কিন্তু সেখানে ছিল। সো এই যে পুরো অঞ্চলটা, এই পুরো অঞ্চলটা আসলে কোন অঞ্চল? ডেফিনেটলি এটা হচ্ছে প্যালিআর্কটিক অঞ্চল। ওকে, প্যালিআর্কটিক। সো এখানে এম অঞ্চল হচ্ছে প্যালিআর্কটিক। তাহলে প্যালিআর্কটিকে আর কোন কোন অঞ্চল আছে? আর কোন কোন মহাদেশের কথা চিন্তা করলে আর কোন কোন মহাদেশ আছে? আমি বলতে পারি যে এশিয়ার উত্তরাংশ, ঠিক আছে, উত্তর এশিয়া, আবার আফ্রিকারও উত্তরাংশ, সো উত্তর আফ্রিকা। এশিয়ার উত্তরাংশ বলতে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি এখানে চীন থাকবে, জাপান থাকবে, আমাদের যে কোরিয়া আছে তার মধ্যে উত্তর কোরিয়া যেটা সেটা থাকবে। ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে এম অঞ্চলের মেরুদণ্ডী প্রাণীগুলো কোনগুলো? ওই যে বলেছিলাম যে এই চ্যাপ্টারের বিভিন্ন অঞ্চলের প্রাণীগুলো নিয়েও মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে, বাট আমরা অনেক চেষ্টা করলেও মনে রাখতে আমাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। আমরা একেবারে স্পেসিফিক যেগুলো বিগত বছরগুলোতে কোয়েশ্চেন এসেছে সেগুলো মাস্ট মনে রাখবো। আর কিছু জিনিস আছে, যেমন অস্ট্রেলিয়ান অঞ্চলে কে থাকে? মোনোট্রিম থাকে, মার্সুপিয়াল যে প্রাণীগুলো আছে সেগুলো থাকে। এগুলো একেবারে বেসিক, তো আমরা মনে রাখবো। আর মনে রাখবো দুইটার কথা, একটা হচ্ছে আমাদের প্যালিআর্কটিক যেখানে অনেক ভ্যারাইটি রেঞ্জের প্রাণী থাকে, আর আমাদের ওরিয়েন্টাল যেটা আমাদের নিজস্ব, এটার কথাও মনে রাখতে হবে। ফাইন, তাহলে এখানে বলছে প্যালিআর্কটিক অঞ্চলে কোন কোন প্রাণী পাওয়া যায়। আমরা মনে রাখতে পারি কি প্যালিআর্কটিকের মধ্যে মোটামুটি আমরা মানুষরা যে ধরনের মাংস খেতে পারি, যে সকল প্রাণীর মাংস খেতে পারি তারা কম বেশি সবাই আছে। যেমন এখানে গরু আছে, উট আছে, হরিণ, কবুতর, এগুলো আছে। আর কি আছে? শুধু উট আছে তা না, উট পাখিও আছে। আবার ভ দিয়ে দুইটা জিনিস আছে, ভাল্লুক, ভোঁদর। কিছু মাছ আছে যেমন প্যাডেল ফিশ, ক্যাটফিশ, বাট এখানে কিন্তু কোনো রুই মাছ নাই। এবার আমরা অপশনগুলো চেক করি। প্রথম অপশনে বলছে হরিণ, ভাল্লুক, হ্যাঁ ঠিক আছে। সেকেন্ডটাতে বলছে গরু, কবুতর, এটাও ঠিক আছে। থার্ডটাতে বলছে রুই আর ক্যাটফিশ। আমরা জানি রুই আসলে কোন অঞ্চলের প্রাণী? রুই আসলে ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী। রুইটা আসলে ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী, ওরিয়েন্টাল। যেহেতু রুইটা ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী, সো ডেফিনেটলি থার্ড যে অপশনটা সেটা কারেক্ট না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 1 and 2, এই নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। ক্যাটফিশ যদিও প্যালিআর্কটিকের, বাট যেহেতু রুই মাছ প্যালিআর্কটিক না, ওরিয়েন্টাল অঞ্চলের, সো থার্ড অপশন বাদ, 1 and 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে বলছে প্লাটিপাস কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায়? আমরা বলেছিলাম এই যে প্লাটিপাস এরা আসলে কি ধরনের? আমরা তো জানি, আমরা যখন জুলজির ফার্স্ট চ্যাপ্টার পড়েছি তখন থেকেই জানি যে প্লাটিপাস আসলে এক ধরনের মোনোট্রিম। মোনোট্রিম, তাই না? স্তন্যপায়ীর কয়েকটা ধরন ছিল, তার মধ্যে একটা হচ্ছে মোনোট্রিম। সমস্ত মোনোট্রিম প্লাস মার্সুপিয়াল যারা আছে, মোনোট্রিম আর মার্সুপিয়াল এই ধরনের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলোর ক্ষেত্রে দেখা যায় কি এরা সবাই অস্ট্রেলিয়ান অঞ্চলে পাওয়া যায়। অস্ট্রেলিয়ান। ফাইন, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ডি, অস্ট্রেলিয়ান অঞ্চল। ওকে, ডি অস্ট্রেলিয়ান অঞ্চল হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একটা চিত্র দেয়া আছে, এই চিত্রের অংশগুলো কোন উদ্ভিদে দেখা যায়? চিত্র থেকেই বোঝা যাচ্ছে চিত্রে আসলে কি আছে। মাটি থেকে কিছু মূলের মতো অংশ ওপরের দিকে বাতাসে চলে আসছে, এরকম একটা ছবি তো দেখা যাচ্ছে। তাহলে এটা ডেফিনেটলি আসলে কি হবে? এটা ডেফিনেটলি আমাদের শ্বাসমূল, তাই না? শ্বাসমূল। মাটিতে লবণাক্ততা বেশি, কাদা বেশি, মাটির মধ্যে কোনো অক্সিজেন নাই। এই যে মূলগুলো তাহলে অক্সিজেন পাওয়ার জন্য মাটি ভেদ করে ওপরের দিকে একটা শাখা বের করে দেয়। এই যে শাখার গায়ে অনেকগুলো ছিদ্র থাকে, যেই ছিদ্র দিয়ে গ্যাসীয় বিনিময়টা হয়। এটাই হচ্ছে শ্বাসমূল বা নিউমাটোফোর। কাদের ক্ষেত্রে পাওয়া যায়? যারা এরকম লবণাক্ত ভেজা মাটিতে থাকে তাদের ক্ষেত্রে পাওয়া যাবে। সো ডেফিনেটলি এটা পাওয়া যাবে আমাদের হ্যালোফাইট বা ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে। হ্যালোফাইট বা ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি হ্যালোফাইটের অনেকগুলো উদাহরণ ছিল, তাই না? আমরা পড়েছিলাম বোকা পশু, সুন্দর গোল, হার কোথায়, এটা দিয়ে। তার মধ্যে একটা ছিল কি সবচেয়ে কমন, যেটা সুন্দরী, তাই তো? সুন্দরী। এই যে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছটার সায়েন্টিফিক নেম কি? এই সুন্দরী গাছের সায়েন্টিফিক নেমই কিন্তু হেরিটিয়ারাফোমস। সো এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ফাইন, ইজি ছিল। আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই প্রশ্নে বলছে কি সুন্দরবনের মাটিতে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় কোন অভিযোজন ঘটে?
অপশন এ তে বলছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, অপশন বি শ্বাসমূল, সি ঠেসমূল, ডি হচ্ছে রসালো পাতা। তাহলে এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের 4টাই কিন্তু আমাদের ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর ক্ষেত্রে সঠিক। ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে এই 4 ধরনের অভিযোজনই দেখা যায়। বাট এখানে স্পেসিফিক্যালি বলেছে অক্সিজেনের পরিমাণ কম থাকার কারণে কোনটা ঘটে। আমরা জানি মাটিতে যখন অনেক বেশি পরিমাণে লবণাক্ততা থাকে, মাটি কর্দমাক্ত হয়ে যায়, অক্সিজেন যখন কম থাকে তখন সেখান থেকে কি বের হয়ে যায়, উপরের দিকে মাটির কম্পারেটিভলি উপরের স্তরে বিস্তৃত যে মূলগুলো আছে সেখান থেকে কিছু শাখা বাতাসে বের হয়ে আসে, যেটাকে আমরা বলি শ্বাসমূল। সো এখানে ডেফিনেটলি বি শ্বাসমূল হবে কারেক্ট অ্যান্সার। কেন জরায়ুজ অঙ্কুরোদ্গম হলো না? জরায়ুজ অঙ্কুরোদ্গম তো আমাদের এই যে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ বা হ্যালোফাইট, এদের ক্ষেত্রে তো জরায়ুজ অঙ্কুরোদ্গমও দেখা যায়, কিন্তু সেটা হলো না কেন? কারণ এই যে জরায়ুজ অঙ্কুরোদ্গম হওয়া, এটা হয় মূলত লবণাক্ততার জন্য। মাটির মধ্যে লবণাক্ততা অনেক বেশি থাকে, এই লবণাক্ত মাটির মধ্যে বীজ অঙ্কুরিত হতে পারে না। ঠিক আছে, তাহলে বীজ লবণাক্ত মাটিতে অঙ্কুরিত হতে পারে না, সেখানে অক্সিজেন থাকুক বা না থাকুক ইট ডাজন্ট ম্যাটার। সো এখানে কিন্তু অপশন এ না, রাদার অপশন বি কারেক্ট অ্যান্সার, যেখানে অক্সিজেনের অভাবটা মেইন ফ্যাক্টর। লবণাক্ততাও ডেফিনেটলি একটা পয়েন্ট, বাট অক্সিজেনের অভাবটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর। ওকে, আর ঠেসমূল, রসালো পাতা এগুলো কেন হলো না? এগুলো ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়। রসালো পাতা থাকে কেন? কারণ মাটির মধ্যে যখন লবণাক্ততা অনেক বেশি থাকে তখন মাটির পানির ঘনত্বটা বেশি, তাই তো? মাটির পানির যখন ঘনত্ব বেশি থাকে তখন খুব সহজে অভিস্রবণ প্রক্রিয়ায় কিন্তু পানি শোষিত হতে পারে না। ফাইন। তো এই জন্য করে কি, এই জন্য ম্যানগ্রোভ উদ্ভিদরা যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন মাটির লবণাক্ততা অনেকটা কমে যায়। বৃষ্টি যেহেতু হচ্ছে, পানি মাটিতে চলে যাচ্ছে, মাটিতে পানি বেশি থাকার কারণে লবণাক্ততা বা লবণের যে ঘনত্বটা সেটা কমে যাচ্ছে। যখন লবণের ঘনত্ব কমে যায়, মাটির মধ্যে যখন নাকি লবণের ঘনত্বটা কমে যাচ্ছে, তখন খুব সহজেই কম ঘনত্বের দ্রবণ, যেটা মাটির পানি, সেখান থেকে আমাদের পানিটা চলে আসছে কোথায়? উদ্ভিদের মূলের কোষগুলোতে অভিস্রবণ প্রক্রিয়ায়। ফাইন। তখন সে করে কি, যেই পানিটা শোষণ করলো বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে, মাটির লবণাক্ততাটা কম্পারেটিভলি কম, তখন সেটাকে পাতা, কাণ্ড এগুলোতে সঞ্চয় করে রাখে। তো পাতা হয় কি রসালো, কাণ্ডও হয় রসালো প্রকৃতির। ঠেসমূল কেন থাকে? ঠেসমূল থাকে হচ্ছে যেহেতু ওরা উপকূলীয় অঞ্চলে আছে, উপকূলীয় অঞ্চলে অনেক সময় জোয়ার ভাটা হবে, জোয়ার ভাটার এই যে স্রোত, এই স্রোতের মধ্যে গাছটা কিন্তু টিকে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য সাপোর্ট হিসেবে গাছের আশেপাশে দেখা যায় কি কিছু ঠেসমূল তৈরি হচ্ছে। এই যদি গাছের মেইন কাণ্ড হয়, গাছের মেইন কাণ্ড থেকে দেখা যাচ্ছে কি আশপাশে কিছু ঠেসমূল তৈরি হচ্ছে, যেটা কাণ্ডটাকে সাপোর্ট দিয়ে রাখবে। ফাইন। এই তো, তাহলে বুঝতেই পারলাম জরায়ুজ অঙ্কুরোদ্গম হচ্ছে লবণাক্ততার জন্য অভিযোজন হিসেবে, ঠেসমূল হচ্ছে স্রোতের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য অভিযোজন হিসেবে, আর রসালো পাতা হচ্ছে পানি অপচয় রোধ করার জন্য, বা যখন নাকি আমাদের লবণাক্ততা কমে যাচ্ছে বর্ষাকালে তখন পানিটাকে ধরে রাখার জন্য। ফাইন। সো এই তিনটার একটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে বি শ্বাসমূল। ওকে, তাহলে মোটামুটি এই তো ছিল আমাদের আজকের এমসিকিউ নিয়ে কথাবার্তা এই চ্যাপ্টারের। আই হোপ তোমাদের এখন অনেক কিছু এই চ্যাপ্টার নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।